যেটা সত্য। আমি লাইভে যা বলি সব সত্য, আমার কোনো ফেক আইডি কখনো ছিল না। ওর কিভাবে ওর সাহস হয় ও এলিয়েন্স দেয় যে আমার ফেক আইডি, ও কিভাবে এটা বলে? আবার কি বলে এই হচ্ছে লাইভে ওকে ওকে বারবার ছেড় দেয়। কারা ছেড় দেয়? ও কি বুঝায়? ওর লাইফ রিস্ক, কিসের লাইফ রিস্ক? ওর 2 দিন পর পর নাটক, যত সব কি একটা লাইফ। ওনারে সবাই হচ্ছে থ্রেড দেয়। কোথায় থ্রেড দিছে? আমাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো থ্রেড দেয়, আখি তুই পারলে, তুই তো লাইভে আসছিস ফেক আইডি দিয়ে, আমি জানিস, পারলে হচ্ছে তুই প্রমাণ দে। কোথায় তোকে হুমকি দেওয়া হয়েছে? পারলে তুই প্রমাণ দে। তুই বরাবর লাইভে এসে হুকু এই করস, তুই আমাদেরকে কি করস? হ্যারাসমেন্ট করস, আর সুইসাইড করবো, এটা করলে সুইসাইড করবো। তুই আমাদের টপিক নিয়ে কথা বলিস কেন? কমেন্টে রিপ্লাই দিস কেন? যে কোনো মানুষ তোর কমেন্ট করলেই সেটা তিশার ফেক আইডি। হ্যাঁ, সাদিয়া আমাদের সবকিছু স্ক্রিনশট দিছে, জানো যে আপু দেখো এই আইডি নাকি তোমার ফেক আইডি। এই মেয়ে আমাদের গ্রুপে কমেন্ট করছে যে কি জানো, কি দেখলাম তাসনিয়া না কি জানো। আপু তুমি তো আবার কমেন্ট করো তো তোমার এটা দিয়া। আপু তার কথা বাদ দাও, তোমাকে আমার অনেক ভালো লাগে। আদিবা হাসান আরিসা, আমি তো বাদই দেই, তারপরে ও কেন প্রতিনিয়ত আমাদের নিয়ে পড়ে থাকে? ওকে কে কে ওকে কিসের হচ্ছে হুমকি দিছে? ও পারলে প্রমাণ দিবে সবকিছু। আমার এগুলো একদম লেম লাগে, জানো। এই অসুন্দর কথাবার্তা বাদ দাও, তুমি কাজ করো। আপু তোমার নামে ভালো কথা বলছি, এই জন্য আমার সাথে আখি কি লাগাইছে, ওর আইডিতে দিছে, আর মানুষ খারাপ ভাষায় গালাগালি করছে। তো আপু সে তো অনেক ভালো, তাহলে তোমার কি মানে প্রত্যেকটা মানুষ কি ওকে এখন শুধু ভালোবাসবে? ওর কোনো আইডিয়া আছে আমাকে কারা কারা ভালোবাসে, কত মানুষ ভালোবাসে? ওর কোনো আইডিয়া নাই। তো এখন সবাই কি ওরে ভালোবাসবে? ওকে ভালো না বাসলেই সেটা আমার ফেক আইডি, দুনিয়ার সব আমার ফেক আইডি। না, নিজে যেমন মানুষকে সেরকম মনে করে। ওরই ফেক আইডি, অভাব নাই, আমার পিছে লাগছে ইচ্ছা মতো। এটা তোমরাই ভালো বলতে পারবা ভাই, এটা তো অনেক কমেন্ট প্যাটার্ন দেখেও বোঝা যায়। যাই হোক, আমি এই টপিক টোটালি আজকে বাদ দিব। তোমরা দয়া করে কেউ ওই ব্যক্তিকে নিয়ে আমাকে কমেন্ট করো না, ঠিক আছে? আমার জেদটা বাড়ায় না। আজকে আমাদের কাছে অনেক অনেক বিশেষ দিন, অনেক বিশেষ দিন। আজকে আমাদের অ্যানিভার্সারি, প্লাস হচ্ছে আজকে আমি আমার ব্র্যান্ড লঞ্চ করতেছি। তো ওই নাম নিয়ে কমেন্ট আমাকে করো না, দয়া করে। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাট আপু তোমাকে না 3 পিস 3 মাস শাড়ি পরতে নিষেধ করছে? হ্যাঁ, আমাকে তো নিষেধ করছে, এখনো 1 মাসের মতো মনে হয় হয়েছে এখনো নিষেধ। তাও আমি আমার ব্র্যান্ড লঞ্চ করব দেখে আমি পড়ছি। আমি এত মানুষের ব্র্যান্ড হচ্ছে প্রমোট করছি, তো আমার ব্র্যান্ড আমি অন্য কাউকে দিয়ে প্রমোট করাবো, অন্য কাউকে পড়ায়া? আর এই শাড়িটা বানানোর পরে আমি লোভ সামলায় রাখতে পারিনি, বুঝছো? যে শাড়িটা আঁচলটা দেখো এত সুন্দর। তুমি কিন্তু সিল্কি অ্যাভেনে হচ্ছে প্রি অর্ডার দিতে হবে শাড়ি, অবশ্যই নিতে চাইলে, কারণ এগুলো রেডিমেড শাড়ি না যে আজকে হচ্ছে তুমি অর্ডার দিবা কালকে পেয়ে যাবা। কারণ এগুলো মেক করা, ডিজাইন করা, আমার নিজের ডিজাইন করা শাড়ি। আমি আরো একটা শাড়ি দেখাবো ডিজাইন করা শাড়ি, যদি তোমরা কমেন্ট করো, যদি দেখতে চাও তাহলে। আমার কমেন্ট পড়ো না কেন? রুকায়া ইসলাম, এই যে পড়লাম। আমার কমেন্টের রিপ্লাই দাও না কেন? সবাই একটু সময় দাও, যে আই একটু ফলোটা করে আসতে বলো। যাও সবাই ফলো করে আসো। 1K ফলোয়ার যদি হয়ে যায় তাহলে আমি নেক্সট ডিজাইনটা দেখাই দিব তোমাদের আজকেই। যাও, ওটা ব্লাউজ রেডি হয় নাই, বাট শাড়িটা রেডি, ওটা দেখাই দিব। আপু আমি নারায়ণগঞ্জ থেকে তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি আপু, অনেক প্রিটি লাগছে, অলওয়েজ হ্যাপি থাকো, থ্যাংক ইউ। এত মিষ্টি লাগছে আপনাকে, থ্যাংক ইউ। সঞ্জিদাস মেহেন্দি, থ্যাংক ইউ। তোমার মেহেদিগুলো হচ্ছে বাসায় আমাদের আন্টি পড়ছে, মুক্তাপু পড়ছে, অনেক সুন্দর রং হয়েছে, আলিশাকেও পরাই দিছিল। রিপ্লাই পাই না, চলে যাই। কেন চলে যাও আপু? দেখাও ওই শাড়িটা, আগে ফলো হোক। এই আমার সিল্কি হ্যাভেনে কত ফলোয়ার হয়েছে ভাইয়া? বলবো না, 1K না হলে বলবো না। 600, আর মাত্র 400টা ফলো লাগবে। 400টা ফলো করে দাও, নেক্সট শাড়ি দেখাই দিব। তাকাও, হ্যালো। ওয়াও, এত তাড়াতাড়ি 600 ফলোয়ার হয়ে গেছে। আপু তুমি রিপ্লাই দিবা না? এই যে দিলাম, জুই। আল্লাহ, যারা যারা আমাকে এই কমেন্টটা করতেছে আখিনকে নিয়ে আসেন, আমি বলছি আমি ওকে আনতে যাব না। ওর যেভাবে গেছে ইগো দেখায়া সেভাবে যেন চলে আসে, না আসলে নাই, শেষ। আমার দায়িত্ব সবকিছু 2 বছর পর্যন্ত আমি রাখছি। তারপর এসে বলবে কি আমি জিম্মি করে রাখি? 2 বছর পর্যন্ত আমি রাখছি ওকে, এটা নিজে পোস্টে লিখছে। সো আবার কেন আমি আনতে যাবো? পরে আইসা আমাকে কথা শোনাবে, ওদের সাথে ঝগড়া লাগে যে তুই আমারে আনছস। আমি আর কোনো কথার মধ্যে নাই ভাই, ওদের লাইফ এখন ওরা বুঝুক। এমনি বিয়ে করাইয়া কত কথা শুনতে হয়েছে। সুমাইয়া আক্তার তৃষা,
তোমাদেরকে নিয়ে বিভিন্ন মানুষ অনেক ধরনের ভিডিও বানায়, যতটা তোমরা কথা না বলো তার থেকে বেশি তৃতীয় পক্ষ কথা বলে। এটা স্বাভাবিক আপু, তৃতীয় পক্ষ কথা বলবেই, এটা নর্মাল, এটা কয়েকদিন চলবে, আর একটা ভাইরাল কোনো ইস্যু হবে দেখবা এই টপিক বাদ, তাদের নিয়ে ওনারা ওনাদের পেট চালাবে, কারণ ওদের নিজেদের চেহারা চলে না, তো তাই অন্যের চেহারা দিয়ে চালাইতে হবে, কিছু করার নেই। তোমার সাথে কিভাবে ইনবক্সে কথা বলবো? সিল্কি হ্যাভেনে ইনবক্স করো, আমি লাইভ শেষ করে নিজেই আমি দেখবো। যাও। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। আসলে এটা আমার ফার্স্ট ডিজাইন করা শাড়ি, তো অবশ্যই তোমরা বলবা যে কেমন লাগতেছে, ডিজাইনটা কেমন হয়েছে। পরিমাণ ভালোবাসে সেটা আমি বসে বসে দেখতেছি। কি হবে? আমি জাস্ট খালি এভাবে করে নিয়ে রিলোড মারতেছি। উর্মি ভৌমিক আখির লাইভ করা দেখে এখন নিজেও শুরু করছে। আমি যখন থেকে লাইভ করি তোমাদের আখি আপু অনলাইনে পয়দাও হয় নাই আজও। 3 বছর ধরে লাইভ করতেছি আমি। চুপ করো বাবা। আল্লাহ। আচ্ছা চুপ করো। এই এই পাশের বাড়ির ভাবি কিন্তু অতিরিক্ত কথা বলে। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। পাশের বাড়ির কুটনি ভাবি। আমি রিপ্লাই পাইলাম না। ইভা গোমস, এই যে গোমস হবে না গোমেজ হবে, কোনটা হবে বলো? এই ইভা গোমেজ হবে না গোমস? গোমেজ, গমেজ না গোমেজ, আই ডোন্ট নো, তুমি বলো ভালো মতো কোনটা হবে। গমেজ। আল্লাহ। আপু আমার নাম রিয়া। গমেজ। হ্যালো কোনটা হবে? আপু আমি ময়মনসিংহ থেকে দেখতেছি, ঈদের কাজ করতে করতে শরীর ব্যথা নিয়ে লাইভ দেখতেছি, থ্যাংক ইউ। ওয়াও, খুব তাড়াতাড়ি কিন্তু ফলোয়ার বাড়তেছে, 1000 ফলোয়ার হলেই কিন্তু আমি নেক্সট শাড়িটা দেখাবো, তো দ্রুত করে সিল্কি হ্যাভেনে ফলো দাও, ক্যাপশনে কিন্তু পেজটা মেনশন করা আছে। যারা তোমার সাথে কথা বলতে চায়, মানে যারা কিছুর সাথে পার্সোনালি, তারা সিল্কি হ্যাভেনে ইনবক্স করো, আমি লাইভ শেষ করে নিজে রিপ্লাই দিব। আপু আমি ময়মনসিংহ থেকে দেখতেছি, ঈদের কাজ করতে করতে শরীর ব্যথা নিয়ে লাইভ দেখি, সাবিহা মিম। আসলে ঈদের কাজ করতে করতে সবারই একই অবস্থা, থ্যাংক ইউ। আমার লাইভটা দেখে তাও একটু শান্তি লাগবে তোমার। আপু তো আমার কমেন্ট পড়ো না। লিয়ানা নূর, আপু তোমাদের সাথে দেখা করতে চাই, কিভাবে করবো আপু? আলিশার জন্য কিছু ড্রেস দিব দেখা করে। ইনায়া তাসনিয়া, ইনশাল্লাহ আপু দেখবা কোনো একদিন সিল্কি হ্যাভেনে ইনবক্স করো, তাহলে দেখা করতে পারবা। কে ইনায়া? হ্যাঁ ইনায়া কিন্তু আমাদের পাশের বাসার ভাবির মেয়ের নাম, ওই যে যার জন্য সেরেলাক নিছিল 3.5 বছরের বাচ্চা। আল্লাহ। পাশের বাড়ির ভাবি নিজে এখনো সেল। আমার নামটা নাও রুমি। হ্যালো রুমি। সন্তানের কথা বলে, শোনো, সন্তানের কথা বলে পাশের বাড়ির ভাবি কিভাবে করে সেরেলাক নিয়ে খায় দেখুন। আলিশার জন্য কান্না করছে, সেটাও আপনি নাটক বলছেন, তার মানে আপনি বাচ্চাদের সাথে নাটক করেন, তাই অন্যকে ভাবেন। মাহাস লাইভ স্টোরি, আমি কোথায় বলছি আমি নাটক করে, ও নাটক করে লাইভে? আমি বলছি কান্না করার কি আছে, তো চাইলেই কথা বলতে পারে। আজব, আপনাদের কি প্যাচ লাগানো আমার লাইফ থেকে বাইরে, এই বাইর করতে এগুলারে। এই তুই অ্যাডমিন কি করস? এই থার্ড ক্লাস গুলারে বাইর কর। এই কংগ্রাচুলেশনস মারিয়া ইসলাম নিশা ফর 700 700K হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সৈয়দ ফ্যামিলিতে তাড়াতাড়ি ফলো দাও, বুঝছো? আর 1 মিলিয়ন হয়ে যাবে কিন্তু টিয়াতে। আপু ফলো দিয়ে দিছি, থ্যাংক ইউ। আপু তোমাকে শাড়িটা অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাড়ি পরা যাবে না, তারপর আমি শাড়ি পরছি, কারণ ওর জামাই আছে, ওর জামাই বহুত প্যারা দেয়। আমার নামটা নাও রিয়া। এই যে হ্যালো রিয়া। গতকালকের মর্মান্তিক এত ঘটনার পরবর্তীতে লাইভে এনে দাঁড়া করে দিছি। হ্যাঁ আমি তো আজকে লাইভে আসতে চাইনি, কালকে অবশ্য ডিটেলস ব্লগে তোমরা দেখতে পারবো, আমি সবকিছু বলে দিছি। আর আজকে লাইভে বলা হবে। হ্যাঁ বলবো না আমি একটু পরে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শাড়িটা খুব সুন্দর, শাড়িটা আমার ডিজাইন করা, শাড়িটা আসলে আমি নিজে ডিজাইন করে, আমি আসলে আউটপুট দেখে আর অনেক বেশি খুশি হয়ে গেছি। আমি ভাবিও না এটা এত সুন্দর হবে, আর ব্লাউজটা আরো বেশি কুটুকুটু। ও হ্যাঁ এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আচ্ছা এগুলোকে কি বলে? এগুলো তোমার কেনাটা হচ্ছে টার্সেল, এটা হচ্ছে হাতে বানানো ব্লাউজের যে পিছনে, এগুলো কি ঝুমকা বলে, কি বলে একটু কমেন্ট করো তো। আল্লাহ। আপু তোমার যে কেন এত ভালো লাগে, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। ওমাগো পায়ের মধ্যে একটু ঘষে গেছি। আল্লাহ শাড়িটা অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ আপু। আমি সাভার গ্যান্ডা থাকি, তোমার সাথে দেখা করতে চাই। দিনাস ওয়ার্ল্ড সাভার গ্যান্ডা, ও গ্যান্ডা থেকেই তো বের হয়, যে এখান থেকে গ্যান্ডা তো অনেক সুন্দর। আল্লাহ ফলো কিভাবে করে জানি না, এই পেজে চলে যাও, লাইক করো, ফলো হয়ে যাবে অটোমেটিক। আল্লাহ
হ্যাপি অ্যানিভার্সারি আপু। আজকে কি হয়েছিল আপনার? আজকে না আপু, এটা কালকে রাতে। আপু আমি তোমাকে এসএমএস করছি ওই পেজে, প্লিজ রিপ্লাই দিও। হ্যাঁ আমি লাইভ শেষ করে রিপ্লাই দিব। তুমি শাড়ি পরতে পারো? হ্যাঁ আপু আমার তো শাড়ি পরা নিষেধ, তারপর আমি পরছি। ফিল্টার মাইরা রাখিস? লাইভে ফিল্টার মারা যায় না বেডি, লাইভে যায় দেখ। কোনোদিন লাইভে গেছোস? কুত্তাও তো দেখবো না তোর লাইভ। হ্যাপি অ্যানিভার্সারি আপুন ভাইয়া, থ্যাংক ইউ। এত এত উইশ করতেছো সবাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। আপু তোমার মাকে এখনো অনেক সুন্দর লাগে, তোমার থেকেও ভালো লাগে। তোমাকে তো ফলো করি, তোমার মাকেও। মাশাআল্লাহ আন্টি এত সুন্দর লাগে। হ্যাঁ আম্মু অনেক সুন্দর মাশাআল্লাহ, আম্মু অনেক পরিপাটি সব সময়। আপু তোমাকে ওমান থেকে আমি দেখতেছি, থ্যাংক ইউ। ওই মায়াবতী আপু তুমি এত সুন্দর কেন? থ্যাংক ইউ রুকিয়া ইসলাম। পেজ পাচ্ছি না, একটা মিনিট। পেজ পাচ্ছি না কেন? পেজ তো মেনশন করা আছে আপু। এখন শাড়িটা দেখো, আমি আবার একটু পরে তোমাদের কমেন্ট পড়বো। এখন শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু অনেক বড়। দেখো আমার কতগুলো কুচি হয়েছে। নর্মালি আমার কেনা শাড়িতে এত কুচি হয় না, আর আঁচল তো আমি সবসময় বড় করে পরি। তোমরা কিন্তু চাইলে ব্লাউজ সহ নিতে পারবা, ব্লাউজ এরকম বানানো রেডি ব্লাউজও নিতে পারবা, তাহলে দামটা বেশি পড়বে। দামটা যদি কম দামে নিতে চাও সেক্ষেত্রে ব্লাউজ পিসও নিতে পারবা। সেক্ষেত্রে কিন্তু আমরা শাড়ির এই প্রিন্টটা তোমাদের সাথে কাপড়টা দিয়ে দিব, যাতে ব্লাউজের হাতা আর হচ্ছে পিছনের এই ডিজাইনটা তোমরা করে নিতে পারো। হ্যাঁ, আর যদি চাও ব্লাউজ ছাড়া শুধু শাড়ি নিবা, এটা কিন্তু যে কোনো লাল কালার অথবা কালো কালার ব্লাউজ দিয়ে তোমরা পরতে পারবা। সেক্ষেত্রে কিন্তু শুধু শাড়িও নিতে পারবা। এই শাড়িটার নাম হচ্ছে চেরি রেড, কোড হচ্ছে 01। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে প্রি অর্ডার করতে হবে, সিল্কি হ্যাভেনে প্রি অর্ডার করতে হবে, ঠিক আছে? বুঝছো আপু? আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার নামটা নেও। তোমার নাম আতিফ ইসলাম। হ্যালো, ঢাকা ফার্মগেট থেকে দেখতেছি, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। সিলেট থেকে দেখতেছি। আমরা নেক্সট ট্যুর সিলেটে দিব ইনশাল্লাহ। নেক্সট ট্যুর হচ্ছে আমরা সিলেটে দিব। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, এইগুলো বললো না, পরে বলবে তোমাদের ঘুষ খাওয়াই রাখছি আমি, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাড়ির সাথে তোমার যদি ব্লাউজ পছন্দ না হয় তুমি নিজে হচ্ছে অন্যভাবেও মেক করে নিতে পারবা। আর এছাড়া ব্লাউজ পিসও নিতে পারবা, নিয়ে তুমি নিজেও মেক করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ। কেন? ভাবি তো জানেই না আমার পেজের নাম কি, তুমি ভাবিরে দোষ দিতাছো? আমি তো কাউরেই বলি নাই। লাইভ করতেছো, সে লাইভ দেখতেছে। আল্লাহ, জামাই সামনে দেখা সব ভালো কমেন্ট পড়তেছে। বজ্জাত মহিলা নাবিলা আক্তার, হ্যাঁ অনেক সুন্দর কমেন্ট পড়লাম তোর। আমার জামাই আমার পাশে কবে থাকে না লাইভে? কোন লাইভে দেখছো আবার জামাই পাশে নাই? আমার জামাই হচ্ছে একটা বউ পাগল জামাই, যারা আমি আঁচলে বাইন্ধা রাখছি, আমি যেমনে নাচে সে সেমনি নাচে, বুঝছো? এখন নে এই কাটসিন নিয়ে ভাইরাল কর। আমি গাজীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। হাই আপু, হ্যালো, শুভরাত্রি, থ্যাংক ইউ। দাম কত আপু? প্রাইসটা এখনো আমরা ঠিক করি নাই, প্রাইসটা হচ্ছে জানানো হবে খুব তাড়াতাড়ি। আমি ক্যাপশনে লিখে দিব হচ্ছে পোস্টের, যে আমি সিল্কি হ্যাভেনে যে পোস্ট দিব আমি ক্যাপশনে দাম লিখে দিব। আপু আমার কথাটা বলো। তোমার কথাটা কি বলবো? ইস্তেক জয়া, আমার নাম নাও। মরিয়ম বেগম। মরিয়ম আমার খালার নাম, মরিয়ম আক্তার কলি। শুভরাত্রি, থ্যাংক ইউ। উম্মে কি লেখা বুঝতেছি না আমি। আপু আপনাকে এত খুশি লাগতেছে কেন? নামটা নিও। আমার নাম জান্নাত আক্তার। আমি আমার ব্র্যান্ড লঞ্চ করতেছি, তো খুশি লাগবে না? আমি কান্না করবো এখন লাইভে এসে? ভাই কান্না আমার সিম্প্যাথি নেওয়ার দরকার নাই। আল্লাহ, হ্যাঁ তাহলে তখন এই কাহিনী শুরু করতাম। একটা মেয়ের জীবন নষ্ট করে ঢং করে, এখন কার জীবন নষ্ট করছি বলো? কার জীবন নষ্ট হয়েছে? আখি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কামতেছে। আগে গার্মেন্টস করতো, তার থেকে এখন ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছে, বেটার লাইফ পাইছে, বুঝতে পারছো? কে চিনতো ওকে আমাদের কাছে না আসলে? কত লাখ ফলোয়ার ছিল ওর আগে, যখন আমাদের কাছে আসে নাই। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, তুমি এত আমার হচ্ছে ফেভারে কমেন্ট করো না, পরে তোমাকে দেখবা তোমার কমেন্টের স্ক্রিনশট নিয়ে মানুষ পোস্ট দিবে যে এটা ফেক আইডি, বুঝো নাই? আল্লাহ, আমি সিলেট বড়ইকান্দি থেকে দেখতেছি। এই সিলেটে হচ্ছে বড়ইকান্দি আছে, দেখছো? বড়ইকান্দি
আহ, সবাইকে ফলো করতে আপু একজন আমাকে ইনবক্সে তোমার লাইভে কমেন্ট করে আমি নাকি তোমার চামচা, এটা কোনো কথা? জাহিন আরিয়া, তাহলে ও কার চামচা? ও তো রাখি মায়ের চামচা, তুমি যদি আমার চামচা হয়ে থাকো। আসো, তুমি চামচাদের লিডার লাইভে আসো। এক মিনিট এই জাহিন আরিয়া না, হ্যাঁ, উনি হচ্ছে পাশের বাড়ির ভাবির বোন। কারণ উনি কোথাকার? আমি চামচার লিডার। আচ্ছা, সবার আমি তো চামচার লিডার। আসো। তুমি যদি চামচাও, আমি চামচার লিডার। তোমার যারা যারা আমাকে ভালোবাসো সেই চামচার লিডার হচ্ছে হ্যাঁ ভাবি, বুঝছো? হ্যাঁ, আমি হচ্ছি লিডার, কারণ আমাকে তো সারাদিন উঠতে বসতে বলে আমি হ্যাঁ। বাসার চামচা। জাহিন আরিয়া শোনো, ওরা হচ্ছে চামচা, বুঝছো? এই জন্য তোমাকে সেটা মনে করে। এখন কেউ আমাকে ভালোবাসলে ওদের হিংসা লাগে, বুঝো না? সবাই সবার ভালোবাসা ওর প্রতি উতলে উঠবে। আমার কথা তো আবার বেশি ভাইরাল হচ্ছে, আমি এখন যেটা বলি সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি বলি যে ভালোবাসা কেউ এমনি এমনি করে না, ভালোবাসা অর্জন করতে হয়। তিশা ভাবি ভালোবাসা আমার থেকে অর্জন করছে, তাই আমি তিশা ভাবিকে ভালোবাসি। সে অর্জন করতে পারে না, তাই আমি তারা ভালোবাসি না। সিল্কি হ্যাভেনে কিভাবে অর্ডার করব আর প্রাইস কত শাড়ির? আপু শাড়ির প্রাইস এখন ঠিক করে নেই, সিল্কি হ্যাভেন ইনবক্স করো, আপাতত ইনবক্স থেকে প্রাইসটা জানো। প্রাইসটা ফিক্সড করে আমি পোস্টেই লিখে দিব কমেন্টে, তোমাদের ইনবক্স করতে হবে না প্রাইসের জন্য, বুঝছো? শাড়িটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে আমি পছন্দ করি, আমি তোমাদের এলাকায় ছিলাম। থ্যাংক ইউ নীল অ্যান্ড কি সমপতি ভ্লগ, থ্যাংক ইউ। আখি এখন নিজেকে নায়িকা মনে করে, তো আমাকে কেন সেটা কমেন্ট করতেছো? কি মনে করে না করে? আজব মনে করার কি আছে? পৃথিবীর প্রত্যেকটা মেয়েই নায়িকা, যার যার দিক থেকে সে সুন্দর। তবে যে এফোর্ট মানুষ ডিভোর্সের পর দেয় বা সেপারেশন হওয়ার পর দেয়, ওটা যদি হাজবেন্ড থাকতে দিত তাহলে হাজবেন্ডের ভালোবাসাই পাইতো, অন্য বেটাদের দেখানো লাগতো না, বুঝো নাই? এত বলছে আহাদকে একটু সাজুগুজু করে থাকতে, পরিপাটি হয়ে থাকতে, ও পারে না। এখন কিভাবে করে? এখন অন্য মানুষের জন্য করে, ইনকামের জন্য করে, তাই পারে, যেটা সত্য সেটা। ওরে কম বুঝায় নাই আহাদ, আমি ওরে কম বলি নাই যে মাঝে মাঝে একটু শাড়ি পরবি, একটু সাজবি সুন্দর করে। এখন কিভাবে করে? ওইটা বলছি বলেই তো আমি আজকে চামচা। খারাপ, তুমি চামচা, থাক সমস্যা নেই। চামচা চামচা হওয়া ভালো, তোমার মতো চামচা হওয়া ভালো। আপু তোমাকে অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ। আপু তুমি অনেক আগে আমার রিপ্লাই দিছিলা, এই যে আজকে আবার দিয়ে দিছি। তোমার বাসায় একদিন এসেছিলাম, তাই? কবে? অনেকে তো আসে, এখন কোন জন আমি তো বুঝতে না। আপু কবে আসছিলা, কোন ডেটে আসছিলা? ডেটটা বলো, টিস্যুটা একটু নাও। আচ্ছা আপু ইন্ডিয়া থেকে কি অর্ডার করতে পারবো? আপু না তো, ইন্ডিয়া থেকে আগে বাংলাদেশে ডেলিভারি দেই সব জায়গায় না, আমার ইন্ডিয়া থেকে অর্ডার দিবে, চিন্তা করো। বর্ডার পর্যন্ত দিয়ে আসতে পারবো। বর্ডার পর্যন্ত দিয়ে আসতে পারবো, বর্ডার ওখান থেকে ফেকা মারবো, ঠিক আছে? তুমি ক্যাশ নিবা, রাজি আছো? বর্ডারের লোক আছে, আমরা দিয়ে দিলে ওখানে দিয়ে আসবে। তাই? তাহলে দেওয়া যাবে? কিন্তু আপনি ওই পর্যন্ত আপনি আল্লাহ। এই এয়ারপোর্টটা কনফার্ম করে নিয়ে একটা রিস্ক নিয়ে ভাই কেমনে করুক পাঠিয়ে দিয়ে দেখায়, তারপর আমরা ইন্ডিয়ার বর্ডার কনফার্ম করতে যাব। আচ্ছা কয়টা ফলোয়ার হয়েছে দেখি? ইন্ডিয়ান আপু আপনার পক্ষ থেকে আপনি একটা রিস্ক নেন, আমরাও একটা রিস্ক নিই। আচ্ছা আপু তোমাকে নিয়ে আমি কিভাবে জানো? আমার তো কোনো ভালো ফোন নাই, তাও আমি যদি তোমাকে দেখি ওই ভাঙ্গা ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখবো। অবশ্যই ছবি তুলতে আসে, অনেক ভালো লাগে। আমি যেদিন যার ফোন নাই সে আমাদের ফোনে তুলে WhatsApp-এ দিয়ে হ্যাঁ আমাদের ফোনে তুলে হোয়াটসঅ্যাপে নিয়ে নিও, সমস্যা নেই। আমি চাই তোমরা দুইজন অনুষ্ঠান করে বিয়ে করো। আল্লাহ, ইনশাআল্লাহ। আমার কোনো ইচ্ছা নাই এরকম প্রোগ্রাম করার, কারণ অনেক অনেক ঝামেলা। একটা আল্লাহ, লাইফটা কোথায় চলে গেল? আমি হচ্ছে আমার অন্য পেজে আসছি, আমি বললাম না আমার আইডিতে লগ ইন করতে পারি না, আমি স্বামীর আইডি থেকে পেজে, সেই পেজ থেকে আরেক পেজের কমেন্ট করতেছি। এদিকে দেখো দেখো কি আর নেহা তোর একটু দেখাই দে, এত সুন্দর লুকে আসো। জীবন আসবে না। আল্লাহ। আপু বাদ দাও, কার কি ভাব বাড়ছে, কে কাকে নায়িকা মনে করে, আমি এগুলো কিছু জানতে চাই না। আল্লাহ, আমার জামাই তোমার ফোন লাগিয়েছে, থাক কান্দো না। এই আমি তো কিনে দিছি মোবাইল, ভুলে গেছো? ও সরি, ভুলে গেছি। এই তুমি আবার ভালো। আল্লাহ, আমি তোমার ফোন, ওই ফোনের কথা কইছেন, আমি তোমার আইফোন কিনে দেবো, যাও। আরেকজনে কি বলে? এই কামটা তো সারছেন এবার ভাই না কন্টাক্টে আইছে মনে আমার বলতে কোন ফেল। ভাইয়ার নাম্বার আছে আমার কাছে, বাট ফোন দেওয়ার মতো সাহস নাই। জাহিন আরিয়া হোয়াটসঅ্যাপ করে ফেলো, বুঝছো? এখন না, এখন আমি লাইভে তোমার ভাইয়ার ফোনেই আছি, এখন কল টল কিছু দিও না।
আল্লাহ, আমিও ভাইরাল হতে চাই। মামা আমাকে দেখে না, মেটা মামা। আপু তোমার হাজবেন্ডের সাথে ঝামেলা করে লাইভে কান্না করো, তারপর ভাইরাল হতে পারবে, এর আগে পারবা না। হাজবেন্ডের বাসা থেকে চলে যাবে। হ্যাঁ, হাজবেন্ডের বাসা থেকে চলে যাও। চলে যেয়ে তারপর আর না আমার মতো হবা, চামচামি করবা, তাহলে ভাইরাল হবা। একটু আগে আপনার ব্লগ দেখছিলাম, থ্যাংক ইউ। ও একটু আগেই তো সৈয়দ ফ্যামিলি ব্লগ আপলোড হয়েছে, আমি কালকেই হচ্ছে শিডিউল করে রাখছি। ওর কাহিনী কি ভাবি লাইভে গেছে? হ্যাঁ। এখন বুঝলাম। এই, ভাবি লাইভে কেন গেছে এখন বুঝলাম। কেন? কেন এবার? আচ্ছা, আপু বলছে আহাদ ভাইয়া যখন তিশা আপুকে সাজুগুজু করতে বলতো তখন আখি আপু সাজুগুজু করতো না, কিন্তু তাহলে তখন কেন করে নাই? কে জানে কেন করে নাই, আমি কেমনে বলবো। তোমাকে আমার অনেক ভালো লাগে, যে বোঝানোর মতো না। আমি মেয়ে হয়ে একটা মেয়ের উপর ক্রাশ খাইছি, হায় হায়, ছি ছি ছি। ভাই শুনলে গুল মেয়ের গুল্লি মুল্লি করে তো আমার লাইভে রেজিস্ট্রেশন করে এই দিবা। আমি আসতে কইছি তুমি জোরে কইছ। আমি তো জাস্ট দেখাইছি। আল্লাহ। আশিক বইলা দিছে যে ভাই শুনলে তোমারে উড়াই দিব। হ্যাঁ, ফলো করতে কথা আছে। রেড চেরি পরে তিশা আপুকে রেড পরি লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ভাই তোর সইতাছ না, ফলো না করতেছে। সবাই ফলো করো, হচ্ছে তাড়াতাড়ি সিল্কি follow করো, হ্যাভেন। আমি নাইলে- টিস্যুস ওয়ার্ল্ড কইতে গেছি, আমার নাইলে মাথায় ওঠেই ভাবি থাকে। জামাই স্টক করব। আল্লাহ। তুমি তো সুন্দর, তাহলে কেন ডিভোর্স হয়েছে? আমার কেন ডিভোর্স হয়েছে? যাও আমার এক্স হাজবেন্ডের সাথে যাও 6 মাস সংসার করে আসো, বা তার ভাইয়ের সাথে, তার ভাইও সিঙ্গেল আছে, যাও তাহলে যাই করে আসো, তাহলে বুঝবা। তোরা যে আখির ফ্যান ফলোয়ার, তোরা তো স্টোরি জানোস না এদের, কেমনে ফ্যান হইলি? তিশার জামাই বেকার ছিল, তিশার ফ্যামিলি তিশার শ্বশুরবাড়ি চালাইতে হইতো, এক বাচ্চা হয়ে যাওয়ার পরও তিশার এক্স হাজবেন্ড গতি হয় নাই, শেষমেশ মিউচুয়াল ডিভোর্স হয়েছে, আগে জেনে আয়। রিঙ্কি আপু বলতে হবে না, শোনো, সবাইকে সবকিছু এক্সপ্লেন করতে হয় না। হুজুকে বাঙালি বুঝো, আজকে টিকটকে কয়েকটারে বাস দিছি, কমেন্ট করছে দীপারে নিয়া। পরে আমি বলছি দীপার ছবিগুলো কি দেখোস নাই, এত ভালো তোদের দীপা মা। পরে আমার ইনবক্স করছে যে পারলে ছবিগুলো দাও, তো আমি তো ইনবক্সে দিয়ে দিছি সব ছবি, আমার কাছে তো সব আছে। পরে কয় আস্তাক ফিরুল আপু, সরি আপু, এইসব আর কোনোদিন তোমার আমি এই কমেন্ট করবো না। তাহলে এত ভালো, তাহলে তার এই ছবিগুলো কিভাবে আসছে? আমি তাহলে না থাকলে আমার কাছে আমি দিলাম কেমন? আজকে 4-5টারে দিছি আমি টিকটকে ছবি। তোমার এই আজকে দিন বক্স আইবো। আল্লাহ, একটা রিপ্লাই দাও। আরিশপা আহিয়া দিয়ে দিলাম। খুঁজে খুঁজে ভালো কমেন্ট পড়ে, 4 বউ বানাও পাশের টারে। আসমা সিদ্দিক, তোমার মাকে বানাবো 4 নম্বর বউ, তোমার মা ইনবক্স করছিল, তোমার মা ইনবক্স করছিল, পরে আয়না কাজ করাবো, বুঝছো? বাইরে আছি মা বিয়ে করতে। আল্লাহ। না ওই যে মায়ের কথা বলো না। হ্যাঁ। আমি রাজি আছি। আল্লাহ। অ্যানিভার্সারি কেক কখন কাটবা? আপু অ্যানিভার্সারিতে কোনো কেক তো অর্ডার দিই, আমি তো টাইম পাইনি, কালকে অর্ডার দেওয়ার কথা ছিল, বাট কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, কালকে হসপিটালে গেছি তোমাদের ভাইকে নিয়ে, জন্য আমি অর্ডার দিতে পারিনি। কেন কেক লাগবে অ্যানিভার্সারিতে? ভাই কেক কাটাও তো মানুষ বলে ভালোবাসে না, তাহলে ভালোবাসা থাকলে ওই কেক, নতুন পোশাক, এগুলো কিছুই দরকার হয় না, ঠিক আছে? একটা পোস্ট দেখলাম কি আখির অ্যানিভার্সারিতে আহাদ ভাই একটা নতুন জামাও পরে নাই, কিনে দিছে। তোমার আখি আপু আহাদ ভাইকে নতুন জামা পরবে কিভাবে? আমি আপনার ভ্লগ দেখছিলাম, থ্যাংক ইউ। আপনাদের 203-এর সম্পর্ক খুব ভালো ছিল, থার্ড পার্সনের জন্য নিজেদের সম্পর্ক টা কেন নষ্ট করতেছেন? নিজেদের ভালোটা বুঝবেন। হচ্ছে লিজা মনি আপু, কোন সম্পর্ক ভালো থাকতে ওই সম্পর্কে থার্ড পার্সন ঢুকতে পারে না, বুঝতে পারছো? কোন সম্পর্কে সব থেকে বড় কথা হচ্ছে আখি শুরুতে ভাবছিল ওর কিছু হবে না, ও মেনে নিতে পারবে, লাস্টে ওর হিংসা হয়েছে, যার জন্য ও চলে গেছে, ও মানতে পারে নাই। ও চাইছে যে ও আলাদা সংসারে থাকবে, আহাত সম্পূর্ণ আমার থেকে আলাদা হয়ে যাবে, যেটা কোনোদিনও সম্ভব না, কখনোই সম্ভব না। জীবনে আহাত আমার থেকে আলাদা হয়ে থাকবে না, সেটা আবার সারা জীবনের জন্য, এটা তো অসম্ভব। সবচেয়ে বড় কথা হলো আখি ভাবি যখন চলে গেছে তখন আমি হসপিটালে। আপনি তো আপনি এই কারণেই তো মানুষের চোখ না, আপনি অন্যের সংসার নষ্ট করছেন দেখি তো আপনি হসপিটালে ছিলেন। আখির চামচাগুলোর জন্য কমেন্ট করতেও পারি না আপু, তাহলে আবার তাগর জলে জ্বলবে না? জ্বলবেই তো, তাদের তো জ্বলারই সময়, বুঝো না কেন? তাহলে আমারে একজন বলে আমি মেহেদি প্রমোশন করছি দেখা আখি আপুরে দেখে করছি, ভাই আমি যেদিন থেকে মেহেদির প্রমোশন করি তোমার আখি আপু ওই দিন থেকে অর্গানিক মেহেদি চিনেও না, বুঝতে পারছো? এইভাবে বলে না, অন্যভাবে বলতে হয়।
সিল্কি হ্যাভেনে কি শাড়ির পেজ আপু? হ্যাঁ আপু, সিল্কি হ্যাভেন আমার শাড়ির পেজ, এখানে আমার ডিজাইন করা শাড়ি থাকবে, তোমরা অবশ্যই চাইলে নিতে পারো। আপু তুমি অনেক অনেক সুন্দর, আর তোমার পাশের আপু কি আর আমার নাম নাও মেয়েটি তোমার কি হয়? আচ্ছা আমার ভাবি। থার্ড পার্সন তো পাশের জন কখনোই নেই না, কখনোই থার্ড পার্সন পাশের জন না, কখনোই ভাবি বলে নাই আখি খারাপ বা এরকম কারোই সুযোগ হয় নাই যে আমার সাথে। হ্যাঁ আখির সাথে অনেকেই আমার কথা বলে অনেক চান্স পেয়েছে, যারা আবার আমাকে বলে দিছে, আমার সাথে কখনো কেউ চান্স পায় নাই। দুঃখের বিষয় ভাবি, আগে তোমার সতীনের সাথে আমি 5 মিনিটও কোনোদিন এক্সট্রা কথা বলি না। না কখনোই 5 না। মিনিট তো দূরের কথা, 1 মিনিটও কখনো আমি কথা বলি না তোমার সতীনের সাথে, বরঞ্চ তোমার সাথে বলছি। তাহলে আহাদের মারসত কেন? মারসত কি? নুহাসুদ্দিন কবে আহাদের মারছে? কি বলে? গাঞ্জা মাঞ্জা খায়? ডেট অফ বার্থ। আল্লাহ। আপু তোমার শাড়িটা অনেক সুন্দর, তোমাকেও খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা এই কমেন্টটা যে কি হচ্ছে নামটা একটু দেখলাম, ওনার কমেন্টে অ্যানসার লাইভে নুহাসুদ্দিন। নওয়াজুদ্দিন আপনি লাস্ট পর্যন্ত থাকেন। নুহাসুদ্দিন ছবিতে একটা মেয়ে, এটা ফেক আইডি, বুঝো না? মারসত কেন? এটা কে বলে বুঝো না? কোন টোনে? মানুষ জানে ফেক আইডি কারা খুলে, কে চালায়। কেন কথা হয়েছে? ও থ্যাংক ইউ। আর 200 ফলো লাগে তাহলে কিন্তু আমি সেকেন্ড শাড়িটা দেখাবো। হ্যাঁ সব টপিক বাদ, আর 200। আমি যখনই লাইভে আসি আমি মাথায় নিয়ে আসি যে ওইসব কমেন্ট, কিন্তু চামচাগুলা এসে আমারে কমেন্ট করে, তোদের লজ্জা লাগে না যে ওরে কমেন্ট কর? আজব। হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ। ভাবি তোমার জামাইরে যেন লয়া না যায়, খেয়াল রাখো, পাশের বাসার ভাবির নজর ভালো না ভাবি। কইবা না এটা তোর? রুবেল ভাই আল্লাহ, নিলে আমার জামাই নিবে, তোর চুলকায় কোন জায়গায় এটা বল। সবচেয়ে বড় ভালো ছিল। এটা ভালো ছিল, সবচেয়ে বড় কথা ভাইয়ের সাথে সম্পর্ক হয়েছে ভাই বোনের, থাক বলতে হবে না। সম্পর্ক হয়েছে আমাদের ভাই আর এই বোনের। পাশের বাসার ভাই কিন্তু কমেন্ট করছে ভাবির পেজ থেকে, দ্রুত ফলো দাও তোমরা। এমনি 8000 হয়েছে না? হ্যাঁ। 8000 বানাই দিছো ভাবির পেজে কয়দিনে। বেডির 500 ফলোয়ার দেখে বেডি কানছে সেদিন, মনে আছে যে 500 হয়ে গেছে, কত খুশি হয়েছিল? খুশিতে কাঁদছিল। হ্যাঁ খুশিতে কানছে যে 500 ফলোয়ার হয়ে গেছে ভাবি, সেখানে তোমরা 8000 বানাই দিছো। 8300। আল্লাহ। শাড়ি পরা নিষেধ তোমার? আজ পরলা? আর আজ না, আর 3 দিন আগে পরছি আপু। হ্যাঁ আপু নিষেধ, আমি তো সবসময় পরি না, আর বাইরে তো যাই না, এই জন্য তো বাসায় শুট করছি। এত সুন্দর ইনডোর সেট আপ সাজাই দিছে তোমাদের ভাইয়া, এই জন্যই, যাতে বাইরে যে শুট না করতে হয় আমার। আপু গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কিভাবে? আপু তোমাদের ভাইয়ের একটা সমস্যা আছে, যে জন্য হাইপার হয়ে গেলে বাসা থেকে বের হয়ে যায়, তো সেরকমই কালকে হচ্ছে বের হয়ে গিয়েছিল, এই জন্য অনেক স্পিডে গাড়ি ছিল, এই জন্য হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। আর এই জন্যই তো ফেক আইডি চালাস, রিয়েল আইডি দিয়ে আয়, তাইলে আর দেখবো তোর কেমন ওয়াকাত। রিয়েল আইডি দিয়ে আসার কোনো ওয়াকাত নাই, বুঝছো? ফেক আইডি দিয়ে আসারই ওয়াকাত। এই কথাটাই সেদিন আমি লাইভে বলছি যে তোদের যদি ক্ষমতা থাকে তোরা রিয়েল আইডি নিয়ে আমার সাথে। তোমাকে আর কমেন্ট করবো না, রিপ্লাই দাও না। এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আপু পাশের বাসার ভাবির সাথে আমি একটা ফ্ল্যাট নিবো, ভাবির মতো ভাইরাল হতে চাই। ভাবি গো আমারও একটু দেখো। উম্মে সাইফুন, চলে আসো আমাদের পাশে ফ্ল্যাটে। এই বিল্ডিং তো মানে আমাদের এখানে ফাঁকা নাই তো বর্তমানে ও ফ্ল্যাট, ফাঁকা নাই। কিভাবে আসবে? হ্যাঁ ফ্ল্যাট ফাঁকা নাই। একটা বিল্ডিং দেখো, যারা যারা হচ্ছে কি ভাইরাল হতে চায়। হ্যাঁ আমার মতো ভাইরাল হতে চায় তারা বিল্ডিং দেখো, ওই বিল্ডিং আমরা আপু প্রমোশন করতে চাই, কিভাবে করব? ইনবক্স করে ফেলো আপু, হচ্ছে নাটিয়া পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করো। আলিশা কি করে? আলিশা তো আসছিল, আলিশাকে হচ্ছে নিচে নিয়ে গেছে আপা। আলিশা কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। আপি তোমাকে অনেক কিউট লাগছে, প্লিজ আমার নামটা নাও। খাদিজা আক্তার নূপুর। দই পাঠাবে? কোথা থেকে? বগুড়া? বগুড়া থেকে দই পাঠাবে? আমি কেন কমেন্ট দেখি না? আচ্ছা যে পাঠাবে বলছে তারা বলো সিলকি হ্যাভেনে মেসেজ। সিল্কি হ্যাভেনে মেসেজ দাও, আমি লাইভ শেষ করে সিল্কি হ্যাভেনে সব মেসেজ চেক করবো, বুঝছো? যত যাই হোক, আছি তোমাদের ফ্যামিলি মেম্বার, ওর ব্যাপারে এত আজে বাজে কমেন্ট না পড়লেও পারো। তো কমেন্ট করে কেন? কেন পড়বো না? সে কি কমেন্ট না পড়ে বসে থাকে? থাক আপু, কাউকে খারাপ কথা বলার দরকার নাই, তুমি ভালো থাকো। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক ভালো আছি। তাসনিম আক্তার, এই জন্যই তো ভাবে যে তুমি আমার ফেক আইডি, বুঝতে পারছো? তুমি নাকি আমার ফেক আইডি। আমি লাইভে জীবনে ফলো লাগে, সবাই একটু ফলো করো।
আমার কোনো ফেক আইডি খুলতে পারি নাই। আমার জানো মার্জিয়া তিশা নামে আরো কয়েকটা আইডি আছে যে খুলে আমি সেকেন্ডারি খুলছিলাম যে এই আইডি দিয়া হচ্ছে আমার সব সময় মনে করো রেস্ট্রিকশন খায়, এই খায় ওই খায়, কিন্তু ওই আইডি গুলোর পাসওয়ার্ড আমি ভুলে গেছি। আমার নাম নাও প্লিজ আপু, চাঁদনি নূর নুরু। এখানে একটু আসো, এখানে আসো আসো, যেমনি আছে এমনি আসো, আসো আসো, হাই দাও। আমি এটাই বললাম যে ও জানে ওর কেন আসতে ভালো হয়েছে। আল্লাহ বুঝে নেই যে ওর কেন আসতে ভালো হয়েছে। আল্লাহ, তোমার পাশে কে? আমার পাশে কুটনি ভাবি। আল্লাহ তিশা আপু, তোমাকে আগে অনেক লাইক করতাম, বাট তুমি এখন অনেক চেঞ্জ, ভালো লাগার থেকে খারাপ কিছুই বেশি করতেছো। দীপা তাহলে ভালোবাসো না, আনফলো করে চলে দাও। আমি যা তাই, ওই নাটক কইরা লাইভে আইসা সুন্দর ব্যবহার আমি করতে পারবো না। আমি যেমন আমি তেমন। আমাকে খারাপ কমেন্ট করলে আমি খারাপ উত্তরই দিব, ভালো কমেন্ট করলে ভালো উত্তরই দিব। আমি এমনই ভাই। উমা, আমি পায়ে বারবার বাড়ি খাচ্ছি, এটার লগে ঘষে খাইতেছি। এটা এটা সরাও, এটা তোমার প্ল্যান ভালো হয় নাই, বুঝছো? এটা আমি ঘষে খাইতেছি পায়ে বারবার। কখন জানি আমার পাড়া কেটে যায়। এখানে বসলে আমাকে দেখা যাবে? হ্যাঁ, আল্লাহ আজকে এত দূর থেকে লাইভ। ভাবিরে সুন্দর বেশি লাগতেছে, থ্যাংক ইউ ভাবি। দেখছো তোমার আজকে অনেক সুন্দর লাগে ভাবি, এমনি চুল কাটার পরে অনেক বেশি সুন্দর লাগতেছে ভাবিরে। হো আল্লাহ, তুমি আমাকে জানো কিভাবে তোমার বাসায় দই পাঠাবো? আপু, আমাদের পেজে নাম্বার দেয়া আছে, টিয়া পেজে দেয়া আছে। আমি যে পেজ থেকে লাইভে আসছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, তাহলে হচ্ছে আমার অ্যাডমিন তোমার সাথে কথা বলে আমাদের অ্যাড্রেস দিয়ে দিবে, তুমি পাঠাতে পারবা। তোমার পেজের লিংক দিয়ে দিও। আপু, তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। থ্যাংক ইউ আপু, কারণ আজকে আমার অ্যানিভার্সারি। আজকে অ্যানিভার্সারিতে তোমাদের ভাইয়া আমাকে এত বড় একটা গিফট দিছে, যেটা আমার ব্র্যান্ড আমি লঞ্চ করতে পারছি, বুঝতেছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলিশা কোথায়? আলিশার নিচে আপু। ও আচ্ছা ভাবি গো, পাশের কোনো রুম থাকলে বললেন, একসাথে মিলে ভিডিও বানাবো। আল্লাহ। আপু, প্রমোশন করতে চাই। প্রমোশন করার জন্য অবশ্যই আপু টিয়া পেজে একটা নাম্বার দেয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো। আপু, তোমার বিজনেস পেজ খুলছো নাকি? জি আপু, আমার নিজের ব্র্যান্ড হচ্ছে সিল্কি হ্যাভেন। একবারই আমি নামটা মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে আমার মাথায় আসছে না, একবারই আমি বলে ফেলছি তোমাকে যে সিল্কি হ্যাভেন দিব না, কারণ সিল্কের শাড়ি বেশি থাকবে তাই। নামটা বলে ভাইরাল করে দাও। সুমাইয়া সুচিতুয়া। নাম বলে ভাইরাল করতে হবে না, তুমি আমাকে নিয়ে পজিটিভ কমেন্ট করো, তাহলেই যে কোনো মানুষ ওটা স্ক্রিনশট তুলে আপলোড দিয়ে দিবে আমার ফেক আইডি বলে, তুমি এমনি ভাইরাল হয়ে যাবা। আর মেসেঞ্জার ব্লক করে রাখো, যাতে কেউ দিতে না পারে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বরিশালের স্পেশাল দই, আমি রাজাসনে থাকি। তুমি রাজাসনে থাকো তো তুমি আমাদের বাসায় নিয়ে আসতে পারো। তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের অ্যাডমিন তোমাকে রিপ্লাই দিয়ে দিবে। সারপ্রাইজ পাশের বাসার ভাবি না, সারপ্রাইজ তো পেজটাই ছিল, সিল্কি হ্যাভেন, বুঝছো? রেড অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। হ্যালো আপু, হাই। আমি মেসেজ দিয়েছি আপু, আমি লাইভ শেষ করে তারপর হচ্ছে তোমাদের সব মেসেজের রিপ্লাই দিব। তিশা আপু, আখি আপুকে নিয়ে পজিটিভ কিছু বলো না। কোনো দরকার নেই, আমি ওই নাম নিয়েই, তোমরা কমেন্টই করো না আমাকে, আমি কোনো কথাই বলতে চাই না, পজিটিভ নেগেটিভ কোনো কথা বলতে চাই না, সো কমেন্টই করো না আমাকে। আর কখনো কমেন্ট করবো না, তুমি রিপ্লাই দাও না। কত কমেন্ট আসতেছে, হাজার হাজার দেখছো, আমি কিভাবে রিপ্লাই দিব বলো? নেক্সট টাই দেখাবো। হ্যাঁ, তোমার নিউ কার কোথায়? আপু, আমাদের নিউ কার শোরুমে, তো আগেই বলছি, ওই কারের লোনই তো আমাদের হচ্ছে 50 লাখ টাকা, বললাম না? মানুষ তো এটা ভাবছে যে আমাদের লোন। কিছু কিছু মানুষ পোস্ট দেয়, যার যার 2-3 বিয়ে করার শখ, দেখো 2 বউ পালতে 50 লাখ টাকার ঋণ। এটা কি মানুষের থেকে ধার নিছে? বলদের ঘরে বল, এটা আমাদের কার লোন? আচ্ছা দাঁড়াও বলতেছি। এত কমেন্ট, আল্লাহ আপু, বিশ্বাস করো তোমাকে সুন্দর লাগছে, আর তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আরো বেশি ভালো লাগতো তুমি একা লাইভ করে। ওনাকে কেন জানি ভালো লাগছে না পাশে। তৃষা আপু, আমার সে বিপদে সবসময় পাশে থাকছে। কালকে রাতেও আমাদের এত বিপদ হয়েছে, ভাই আর ভাবি পাশে থাকছে।
তোমার যদি লাইভ দেখতে অসুবিধা হয় তুমি লাইভ থেকে বের হয়ে যেতে পারো। আমার জীবনে তারা সব সময় থাকবে, কারণ বিপদের সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। তো কালকে আমাদের কি সিচুয়েশন গেছে, ভাই ভাবে আমাদের জন্য কি করছে এটা আমরা জানি। সো এটা তোমরা জানো না, তোমাদের সেটা বুঝতে হবে না। যাদের পাশে থাকার কথা তারা চলে গেছে বিপদে ফালাইয়া, যাদের থাকার কথা না তারাই পাশে আছে। তো কেন থাকবে না, অবশ্যই থাকবে। আমার প্রতিটা লাইভে ভাবি থাকবে। নেক্সট লাইভে আমি ভাবির শাড়ি পরাবো। শাড়ি দেখাও আপু প্লিজ, আপু শাড়ি দেখাও বলছি তো, আগে ফলো দাও। সিল্কি হ্যাভেন দেখো মেনশন করা আছে। কত হয়েছে দেখো তো, আর মাত্র কয়েকটা ফলো লাগে। আমিও শাড়িটা দেখাতে চাচ্ছি, ওই শাড়িটা আরো বেশি সুন্দর। আপু কেক কখন কাটবেন? আপু ভালোবাসলে কেক কাটতে হয় না, বুঝো নাই? কেক কাটলেই যে ভালোবাসে এমনটা না। কেক হাসি মুখে কেক কেটেও মানুষ নাটক করতে পারে ভালোবাসার। তো কেক কাটার দরকার নেই। আমি কোনো অ্যানিভার্সারিতে কেক কাটবো না। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমারও খুব ইচ্ছা করে প্রমোশনাল ভিডিও করতে, কবে যে করব। বেশি বেশি ভিডিও দাও, কান্না করো লাইভে এসে, তাহলেই পারবা। আর জামার সাথে ঝগড়া লাগে বাপের বাড়ি যেয়ে কদিন থাকো, তাহলেই পারবা। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। আর মানুষের নামে বদনাম বলবা বেশি বেশি। ভীষণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। অবশ্যই সত্যি বদনাম করবা না। তবে তার আগে অবশ্যই সংসার করতে হবে, কোনো মানে হ্যাঁ। ফেস ভ্যালু আছে এমন কোনো মানুষের সাথে। হ্যাঁ অবশ্যই। ভাবি তোমার দেখি বাসার সব রুম বুক, তাহলে আমি কই যাব? আমি একটু জায়গা দিও গো, তুমি আমার টিচার না। টিচার না, সে হচ্ছে প্রধান, তারপরে তোমরা চামচার প্রধান হচ্ছে ভাবি, বুঝো নাই? আল্লাহ, আমি এটার জন্য তো আমি ভাবতেছি ক্লাস করানো শুরু করব। যারা যারা জয়েন করতে চাও পাশের পাশের ভাবিতে ফলো দাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দিদি তুমি অনেক সুন্দর দেখতে, থ্যাংক ইউ। আমাদের তোমাদের ফ্যামিলিটা ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। আর মাত্র 150, আর মাত্র 150, আর মাত্র 150 লাইকতে দিছি বাচ্চা লন। ভাই আপনি আমাকে লোগো বানায় দেন নাই। ভাবি ওটা বানানোর সময় লাগে। মানুষ না, আমি কিছু মানুষ এবার যে আমি বসে ভাবি জানা কিছু মানুষ যে বলে ভাবি আমাদের দিয়ে চলে, অথচ এই ভাই আর ভাবি আমাদের যে কি পরিমাণ হেল্প করে। ভাইয়ের ক্যামেরা আমাদের বাসায় সেই কবে ফলায় রাখছে, যে কোনো শুট ভাই করে দেয়। যেমন আম্মুর পেজে যখন আমি শুট করছি ভাই করে দিছে, এডিট করে দিছে, লোগো বানায় দেয়, যা লাগে এ বেটা খাটতে থাকে। আর আমরা বলে করে দিই সবকিছু। ও আচ্ছা, লাভ কি তাতে? ভাবি তো মনিটাইজেশন নাই পেজে। আমি ক্যামেরার পাশে বসে মানুষ চাও খেলাম, ভাবি তো বলি এ ভাই তো আল্লাহ কত টাকা হইছে? বহুত ভাই। আল্লাহ। আমার কিন্তু লাগবে। হ্যাঁ হ্যাঁ, 6 মাস ধরে তো স্যালারি পান না। আচ্ছা, স্মাইলি সাকসেস আপু, তোমাদের ভাইয়া যখন আমার সাথে কথা বলছে তখন এই আইডি দিয়ে আমার সাথে কথা বলে না। ওই আইডি দিয়ে আমাকে ব্লক মারা ছিল। ওর আরো আইডি আছে, সেই আইডি দিয়ে কথা বলছে, এই জন্য আমি দেখি নাই। আমার আরেকটা আইডি ছিল। আমি কেমন, আমি এখন আর বিশ্বাস করি না। আমি জানি তোমার 3-4টা আইডি আছে, দিব না আমার দুইটাই। কিন্তু ওইটা তো এখন আর ঢুকো না ওইটা দিয়া। তো আমি করিয়ে দিই। পাশের বাসার ভাবি হাই দাও, তোমাকে হাই দিতে বলছে। সবাই কিন্তু ফলো করতে পারো, দ্রুত দ্রুত করে। আল্লাহ, হ্যাঁ ফলো করতে পারো সবাই জলদি। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি ফলো করে দাও, সবাই তাড়াতাড়ি ফলো করে দাও। আর কত 150 নেক্সট শাড়ি দেখবো। 150 নেক্সট শাড়িটা আমিও দেখাতে যাচ্ছি, অনেক বেশি আমরা সুন্দর। 40 টাকা। আর মাত্র 140টা ফলো লাগে, তাড়াতাড়ি ফলো করে দাও। এত মানুষ লাইভটা দেখতেছে, লাইভ ভিউ কত আমি তো দেখতেছি না এত দূর থেকে। ভাবি তোমার চোখে পাওয়ার কত, দেখি তো, দেখো তো। তুমি এই মোবাইলে নেন তো ভাবি আপনি। কেন আমি পড়ো এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে রাখবে? আপু কি সারপ্রাইজ? ফলো না দিলে কমেন্ট করা হবে না। অবশ্যই পড়বো। সিল্কি হ্যাভেনে আখি ব্লগস নামে একটা পেজ, সবাইকে তার আইডিতে ফলো করতে দেখছো। সাফিয়া কারিম সামিরা, সিল্কি হ্যাভেন আমার পেজ। ওইটার মধ্যে ঠিক আছে। দেখছি আমি কমেন্ট কি? কি লিখছে, একজনের ই করে পয়সা আছে। কি করে? মানে নিজের ব্র্যান্ডিং করতেছে, আশি ব্লগ নামে। মানুষ নাকি ফেক আইডি দিয়ে প্রমোশনও করে, প্রমোশনের পেজ আবার মেনশনও দেয়। আল্লাহ, এখানে কেউ কারো চামচা না, সবাই তোমাদেরকে ভালোবাসে তাই তোমাদেরকে নিয়ে কথা বলে। অবশ্যই, কিন্তু আমাকে নিয়ে ভালো কথা বলি সে চামচা ভাই। আল্লাহ, তোমরা তো ভালো কথা বইলা চামচুই যারা। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ।
আপু আরিফ আর মৌ যা বললো কথাগুলো সত্য। আচ্ছা, মৌকেও তো একদিন হচ্ছে একজন কমেন্ট করছিল মৌর নাকি আগে বিয়ে হয়েছিল, তাহলে এগুলো কি সত্য? সত্য না, তোর তো আগে বিয়ে হয় নাই। তাহলে সবাই যে সবসময় সবকিছু সত্য কথা বলে সেটা প্রমাণ কই? প্রমাণ দিতে বললো। আমি নতুন পেজ খুলেছি, তোমাদের ব্লগ দেখি কিন্তু ফলোয়ার বাড়েনি, এতটাই কষ্ট, সবার সাথে একটু পরিচয় করে দাও। মেহেসা অ্যান্ড নূর লাইফস্টাইল। আপু ফার্স্টেই যে তোমার হচ্ছে একদম বাড়বে এরকম তো না, ঠিক আছে? তো তোমার কষ্ট করতে হবে। যেমন টিয়া পেজ নিয়ে আমরা অনেক কষ্ট করছি, অনেক। টিয়া পেজ শুরু থেকে আমরা একটা একটা ফলোয়ার দেখতাম, মনে আছে ইরফান? আমরা গুনতাম। এখন সিল্কি হ্যাভেন একটা ফলোয়ার দেখতেছি। তো নতুন একটা পেজ খোলার পরে গ্রো হইতে টাইম লাগবে, তার মধ্যে আমার একটা ফলোয়ার বাড়ছে, আমি দৌড় দিয়ে তোমার কাছে গেছি। হ্যাঁ, দৌড় দিয়ে আমাদের কাছে চলে গেছে। ফলোয়ার বাড়ছে, হ্যাঁ, এটা নিয়ে অনেক কষ্ট করতে হয়, অনেক। হ্যাঁ, আমার পেজটা মনিটাইজ হয়েছে, একটু পেজ রিলেটেড কিছু বলো, কিভাবে ইনকাম হবে একটু আইডিয়া বলো। কি মনিটাইজেশন আসছে? কন্টেন্ট মনিটাইজেশন নাকি এক্সট্রা সেটআপ কি আসছে? এটা আমাকে কমেন্ট করে জানাও, তারপর আমি বলতেছি, বা তুমি কি জানতে চাও সেটা। আপু কাঁদতেও পারি না আর স্বামীরে রেখা যাইতেও পারবো না, কোনো চামচামির কাজ থাকলে কও, ভাইরাল। আল্লাহ, আমাকে নিয়ে পজিটিভ বলো, তাইলে তুমি ভাইরাল। একটা ভিডিও বানাও আমাকে নিয়ে পজিটিভ কথা বলে, তাহলে দেখবা যে তুমি ভাইরাল। আল্লাহ, ভাবির আইডির নামটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পাশের বাসার ভাবি। হ্যাঁ, এটা আমিই দিছি, আমিই বলছি ভাবি এই নাম দাও। ভাবি ফার্স্টে দিছিল কি জানো, কি দিছিল? ফ্যামিলি গোষ্ঠী। পরে আমি বলছি না ভাবি, পাশের বাসার ভাবি দাও, এটা বেশি সুন্দর লাগে। বাচ্চা বাচ্চা কমেন্ট পড়ে, এই বেডি তুই আমার জায়গায় এসা কমেন্ট পড়, দেখি কয়টা কমেন্ট থতলাবি, কমেন্ট পড়তেও পারবি না, এত কমেন্ট আসতে আসতে। আমার সামনে যেটা আসতেছে আমি সেটা পড়তেছি। যদি বেছে বেছে পড়তাম তাহলে কতগুলো ব্যাড কমেন্টের রিপ্লাই আমি দিতাম না। আমি জীবনে কোনো বেছে বেছে কমেন্ট পড়ি নাই। তাইলে এটা তো রিপ্লাই দাও তাহলে এতটুক সময়ের মধ্যে, তাহলে কয়টা আমি পড়ছি? রোবট। হ্যাঁ, একটা তো, এটা তো রিপ্লাই দাও। হ্যাপি অ্যানিভার্সারি আপু, লাল পরি, হাদের কিউট পরি, থ্যাংক ইউ। আল্লাহ আল্লাহ গো। আপু আমার পেজের নামটা নেও, ফলো দিতে বলো সবাইকে। এইচএস জুয়েলারি অনলাইন শপ। তুমি কি জুয়েলারি বিজনেস করো? সবাই ওর কাছ থেকে জুয়েলারি নিতে পারো। কি গোল্ডের জুয়েলারি? কার ভাই, গোল্ডের জুয়েলারির ব্যবসা করলে তো তুমি অনেক বড় লোক। বড় লোক? হ্যাঁ, আল্লাহ। গোল্ডের পিয়ার, ভাই রে ভাই। তুমি এই মহিলার জন্য আজকে অনেকগুলো ফলোয়ার্স কমবে, এটা মনে রেখো। আমার লাইফে কোনোদিন ফলোয়ার্স কমে নাই, আর যারা আনফলো করবে কারোর জন্য ওরকম ফলোয়ার আমার দরকার নেই। মুড়ি খাও। কত কমেন্ট করছি, রিপ্লাই দিবে নাকি চলে যাব? লালপরি আপু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই যে কমেন্ট পড়লাম, অ্যাঞ্জেল কুইন কমেন্ট পড়লাম, তোমার শাড়ির পেজটা ফলো দিয়ে আসলাম, থ্যাংক ইউ আপু। আনফলো করে দিবা নাকি? তাহলে এই যে যারা ফলো দিছে, এই যে লাইভে আসছি, কয়টা ফলোয়ার ছিল পেজ? মানে 200, এখন কত হয়েছে? এরা কারা ভাই? আমাকে নাকি কেউ ভালোবাসে না, এরা কারা? এরা কই থেকে আসে? লাইভ করতেছি 41 মিনিট, ওরা কোথা থেকে এলো? হ্যাঁ, আরে মঙ্গল গ্রহ থেকে আসছে ওরা। না, এই 800ই আমার ফেক আইডি। আল্লাহ, 1 ঘন্টা ধরে কমেন্ট করতে, একটাও রিপ্লাই পাই না। নরিন রহমান, এই যে দিয়ে দিলাম রিপ্লাই। আপু রিপ্লাই দাও, হ্যাপি অ্যানিভার্সারি। এই বেডি রিপ্লাই দাও, হ্যাপি অ্যানিভার্সারি। নাবিলা জান্নাত, এটা কি তুমি আমারে উইশ করলা গালি দিয়া? আল্লাহ, এই বেডি রিপ্লাই দাও, হ্যাপি অ্যানিভার্সারি। ও কমেন্ট করতে করতে ফেড আপ হয়ে গেছে, বুঝছো, এই জন্য রাগ উঠে গেছে। আল্লাহ আল্লাহ গো। প্লিজ তোমরা সবাই এখানে হ্যাঁ। ফলো করো, আমাদের ভাই স্টক করবে। নিহা, হ্যাঁ আপু বলো। আচ্ছা, লাস্ট কমেন্ট এইটা। আপু আমার পেজটা জেন্টস ড্রিম জোন। আপু আমার ব্লগ বাটিকের বিজনেস, দোয়া করো, অবশ্যই দোয়া রইলো আপু, অনেক 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 দোয়া রইলো। থ্যাংক ইউ সো মাচ। কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু বলো আপু, আমি সেটা পেয়েছি বাট কোনো ভিউ নাই। আপু বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন অন্তত কম করে 10টা ভিডিও দিবা, অন্তত রিলস 10টা দিবা, অ্যাক্টিভ থাকো। যে আজকে আর মাত্র 120টা ফলোয়ার লাগবে, ফলো করে দাও, তারপর আমি নেক্সট শাড়িটা দেখাবো। আর হচ্ছে তোমরা যারা যারা মনিটাইজেশন পাইছো, অনেক নতুন পেজে সেটআপ আসছে, মনিটাইজেশন পাইছো, অবশ্যই কোনো ভালো মানুষের দ্বারা সেটআপ করা বা ব্যাংক ডিটেলস দেওয়া, বা কারণ হচ্ছে এখন কিন্তু অনেক পেজ ডিজেবল হয়ে যাচ্ছে, অনেক পেজ ডিজেবল হয়ে যাচ্ছে। সো একটু বুঝে শুনে কাজ করবা। আর পেজ থেকে কখনো এই ধরনের কমেন্ট করবা না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, বা হচ্ছে সাপোর্ট করুন, বা হচ্ছে ফলো করুন, এই ধরনের কমেন্ট করবা না, তাহলে কিন্তু ওই পেজটা
হচ্ছে স্ক্যাম হিসাবে ধরবে। মার্ক জুকারবার্গ ওইটা আর তোমার ফলোয়ার বাড়াবে না, তখন ওইটা আন্ডার রেটেড হয়ে যাবে, বুঝতে পারছো? সো তোমরা হচ্ছে পেজে বেশি বেশি হচ্ছে অন্যের পেজে অ্যাক্টিভ না থেকে নিজের পেজে অ্যাক্টিভ থাকো। অন্যকে কমেন্ট করা বাদ দিয়ে নিজের পেজে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দাও, সুন্দর সুন্দর রিপ্লাই দিবা অবশ্যই। থ্যাংক ইউ সাপোর্ট করুন এগুলা না, থ্যাংক ইউ রিপ্লাই দিবা যারা তোমাকে ভালো কমেন্ট করবে। তারপর হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও, ফানি কন্টেন্ট বানাও, যেন মানুষ দেখে মজা পায় বা কোয়ালিটি যাতে একটু ভালো হয় সেরকম। সবাই হচ্ছে অবশ্যই অবশ্যই সিল্কি হ্যাভেনে ফলো দিয়ে রাখবা। এই শাড়ি সব থেকে সুন্দর লাগে আমার কাছে, টার্সেল গুলো, এগুলো আমি নিজের হাতে লাগাইছি। হ্যাঁ নিজের হাতে লাগাইছিল? কি প্রি অর্ডার? হ্যাঁ অবশ্যই শাড়ি কিন্তু, হ্যাঁ আমি লাগাইছি এগুলো। মুক্তাপু হচ্ছে দুই পাশে দুইটা, মাঝখানে একটা লাগিয়ে আমাকে দেখা দিচ্ছে, পরে বাকিগুলো আমি লাগাইছি। আর থ্যাংক ইউ। আর হচ্ছে শাড়ি কিন্তু প্রি অর্ডার করতে হবে অবশ্যই, অবশ্যই কিন্তু প্রি অর্ডার করতে হবে। আচ্ছা যতগুলো ফলোয়ারই হয়েছে আমি নেক্সট শাড়িটা এখন দেখাই দিব, কারণ আমি বেশিক্ষণ লাইভ করবো না। না দেখা আমার কষ্ট হচ্ছে অনেক। বসো, বসে না চুপ করে বসে থাকো, সবাইকে বলো যে এখন তোমরা ফলো করতে। আমি চুপ করে বসে থাকবো, এটা নাকি সম্ভব? আমি লাইভে এসে চুপ করে থাকবো ভাবে? তাহলে আমি কমেন্ট পড়ি না, এই কমেন্ট করলে তো জীবন চলে যাবে না। সবাইকে 1 মিনিটের সময় দাও, 1 মিনিটের ভিতরে আচ্ছা যাও সবাই সিল্কি হ্যাভেনে যাও, সিল্কি হ্যাভেনটা ফলো করে আসো, নতুন নতুন কালেকশন দেখতে পারবা, এখন না কিনলেও পরে কিনতে পারবা। আর ব্লাউজ কিন্তু তোমরা পিস হিসাবেও নিতে পারবা, ব্লাউজ মেক করে নিতে পারবা। সিল্কি হ্যাভেনে যা ফলো করে আসো, 1 মিনিট সময় দিলাম, এখন কথা বলবো না। বলো। 1 মিনিট সময় দিলাম, সিল্কি হ্যাভেনে যে ফলো দিয়ে আসে তখন আমি কথা বলবো না। এখন চুপ। থামবা না। একদম একটু নরম কথা। থ্যাংক ইউ। তো সবাই যাবে, এরকম না ওরা দিয়ে কথা বলবো না। এখন টাইম বাড়ে কিনা? দেখেন খালি আপনি দেন, চুপ করে বলেন। মার্কাস মানে ভাই দিয়ে রাখেন। তুমি লুক থাকো। সবার হাতে সময় 1 মিনিট, তার নাইলে কথা বলবে না। নীরবতা পালন করুন। যারা আমাদের মাঝখানে নেই তাদের উপলক্ষে এই টপিক শেষ করার পরবর্তীতে আমরা যাব অন্য টপিকে। সো সবাই জলদি জলদি করো, আর মাত্র 100টা লাগে। কমেন্ট করো না, কোনো কথা বলবে না। 100 100 99 99 1 টাকা স্যার 98 2 টাকা স্যার। এরা দুইজন কি শুরু করছে? এই কিন্তু তোমার মুখে কোনো শব্দ বের হবে না। 97 95 94 92 1 ভাই আমার হকারের নিয়ে কিন্তু অনেক ভালো কাজ করে। আমাদের যদি 6 মাস চাকরি নাই, টাকা পয়সা দেয় না। চাকরি আছে, বেতন পাও না। তোমার মুখে শব্দ বের হবে না। আমার মতো কথা বলবে না যতক্ষণ 1K ফলোয়ার না হবে। 99 91 ভাই আর 90 90 90 90 90 90 হ্যাঁ চলে আসছে 89 89 91 91 91 91 এই বেটা কি শুরু করছো? 88 88 1 88 1 102 ওকে মিলে উঠছে নাকি? তুমি কথা বলবো না। 87 87 1 সবাইকে অতিরিক্ত 1 মিনিটের সময় দেয়া হলো, এর মধ্যে পরীক্ষা শেষ করো। ভাই আমার না গ্লিচ খেয়েছে ভাই। আপনি কোথায় থাকেন? পেজ খুঁজে পাচ্ছে না, এই জন্য কথা বলছি। কমেন্ট করে মেনশন করে দাও তাড়াতাড়ি। টিয়া থেকে কমেন্ট করো। ইরফান টিয়া সুইচ করে আমার কাছে দাও তোমার ফোনটা। এইটা আখি ছাড়া কেউ না, কারণ ওর মুখের ভাষা এরকম খারাপ। দূরও এসব নিয়ে আমাকে কমেন্ট করো না তো, যার মুখের ভাষা যা হয় হোক। আমি ময়লানে কমেন্ট থাকে। ময়লানে চিন্তা করে ময়লা সবার ঘরে থাকে, কারণ ড্রেনে থাকে তো বাইরে থাকে। পাশের বাড়ির ভাবির ফেসবুক পেজ থেকে কমেন্ট করা হয়েছে সিল্কি হ্যাভেন। এটাই পিন করে দাও। লাইভে মেনশন করা আছে পেজের নাম। নেক্সট শাড়ি আপু 1000 ফলোয়ার না হলে দেখাতে দিবে না। আর বেশি না, আর মাত্র কয়টা দিন লাগে। টুকটুকির মারে টুকটুকির মা। কয়টা লাগে? বেশি রং হয়ে গেছে, আমাদের
ভাই একাশি। আল্লাহ ভাই আমার পেজে সেলসম্যান হিসেবে বাইরে রাখবো আমি আর নাকি চাকরি নাই ছয় মাস ধরে বেতন পায় না। আর একটু বাকি অনকে হইতে আল্লাহ পুকি ইমোজি দিয়ে দিছে তারপর কত খুশি বলো এখন তুমি যেটা আবার বলো। আরেক মিনিটের সময় দেয় একটু বলো। এই কি বলবো বলো যে 1 মিনিট সময় জলদি ফলো করো। তারপর 1 মিনিটের সময় জলদি ফলো করো ততক্ষণ ভাইয়া তোমাদের ভাইয়ের সাথে আমি অ্যানিভার্সারি রোজ দিচ্ছি। তো এই বেড়া নাকি আমার কথায় চলে অথচ এই বেড়ায় আমার এর কথায় সবসময় না চায় সকাল বিকাল সন্ধ্যা কালকে যে কি বকা বকছে তোমরা তো দেখছো লাইভে ঢুকে কি কি বলছে রিয়েল লাইফে যে ভাবি তুমি শোনো নাই ভাই শুনছে মুখের ভাষাগুলা ওটা এখন আমি লাইভে করতে পারবো না পরে আমার বাসায় এসে কান্দে চিন্তা করো আমার বাচ্চারা এটা আমরা পুরস্কার করি, বুঝছি। এটা কোনো মাইন্ড করা যাবে না। এটা থাকে তো বাইরে থাকে। আপনি দেখছো? দূরে কথা বলেন না। ওরা আবার নতুন রূপ দিয়ে দিবেন। আমরা বলবো আপনারা চুপ করে থাকবেন। কারণ আমাদের মনটা বোঝার দায়িত্ব আপনাদের। চুরাত্তর। তুমি বেস্ট আপু থ্যাংক ইউ এই তোমার মুখ বন্ধ রাখো বলছি। আচ্ছা 74 আচ্ছা কি লিখছে আমি 901 নাম্বার ফলোয়ার থ্যাংক ইউ আতকিয়া রাইসা এটা আপনি আপনার ক্যাপশনে দিয়ে রাখতে পারেন। তোমার মেনশন দেওয়ার জন্য দিছে। হুম এই তো হয়ে গেছে ভাই 925 75 75 74 75 আরেকটা লড়া দিলে যাবে 75 ভাই চলে গেছে 74 74 জলদি করো তোমরা লেট করলে কিন্তু ওই যে লেট করলে দেরি হয়ে যাবে। গতকালকে কাহিনীও জানতে পারবা না যত লেট করবে আপু সারপ্রাইজ দেয়া বাদ দাও স্যার আমি বলছি আহাদ অ্যাক্সিডেন্ট করছে তারপরে কোনো রেসপন্স নেই আর তুমি বলো আমাকে আইসা সারপ্রাইজ দিবে ওরে বাবা রে আখি আমার আইসা সারপ্রাইজ দিবে 69 আপনার ফোনে তাড়াতাড়ি দেখেন। আমি কমেন্ট না পড়লে আমার উঠায় নিয়ে যাবে আর ওই আফরোজ আমাকে থ্রেড দিচ্ছে তোমার সেই কখন থেকে কমেন্ট Live করতেছি কোনো রিপ্লাই দিচ্ছ না কতবার হ্যাপি অ্যানিভার্সারি বলতেছি তাও বলো না ওই তাড়াতাড়ি পোস্ট দে আমার লাইফ রিস্কে আছে আজকে আমি না বাঁচতে পারি আমার ফ্যামিলিরও ক্ষতি হতে পারে তাতে পোস্ট আমার আইডিতে কই আইডি দিয়ে লগইন দিতে পারি না আমি পোস্টটা কেমনে দিব এখন একটু দেখো না লগইন দিতে পারো কিনা 12টার সময় না বলছে হবে তোমার ভাই বোন দিবা আমি 931 নাম্বার ফলোয়ার থ্যাংক ইউ জেসি ইসলাম 932 হয়ে গেছে 32 ওয়াও 33 এই খুশি ঠেলায় তোমরা না মানে মাঝে মধ্যে ফলো আবার আনফলো করে দিতেছো বুঝছো মানে একজনই দুইবার দিতেছে যে তাড়াতাড়ি হয়ে যায় আমি দেখতেছি কাহিনীগুলো গোসল করতে গেছিলাম তাই কতখানি লাইভ দেখতে পারি নাই ওরে এই গোসল নিয়ে যদি কোনো একটা কেউ ভিডিও করে রাতে গোসল করছে তাহলে কত মানুষের কত কাহিনী তুমি রাতে গোসল করছো কেন হ্যাঁ এখন আমারে বলো কেন তুমি এত রাতে গোসল করছো হ্যাঁ তুমি কি বলতে চাও এই তুমি দেখছো তোমার 1 মিনিট মুখ বন্ধ থাকায় কি হয় 100 ফলোয়ার বেড়ে গেছে আমি 912 নাম্বার ফলোয়ার থ্যাংক ইউ বন্যা আপু বাকিরা জলদি জলদি করে ফলোটা দিয়ে ফেলেন কারণ আপনাদের এই শাড়ি দেখা শেষে আবার হচ্ছে গিয়ে আমারটাও পড়ো আমি 912 এই যে পড়লাম বন্যা আপু থ্যাংক ইউ টিকটকে কত মেসেজ দেই আমাকে রিপ্লাইও দাও না আমার নামটাও নাও না তাবাসসুম ইসলাম মিমা আরে আপু খুব কষ্ট পাইছে টিকটকে আমার অনেক বেশি মেসেজ প্রতিদিন কয় হাজার মেসেজ আসে আমি চেক করি না আপু মাঝে মাঝে নোটিফিকেশনে ঢুকলে দেখতে সামনে চলে আসে তখন দেখি ওই কমেন্ট পড়ো আর 74টা বাকি 73টা বাকি জলদি করতে হবে। আমি 931 নাম্বার ফলোয়ার 861 জেসি ইসলাম থ্যাংক ইউ এক ধাপে বাড়ছে 60টা বাকি আমি কিন্তু অনেক আগেই ফলো দিয়ে পাশে রইছি থ্যাংক ইউ আপু আর অনকে ফলোয়ার হলে মিষ্টি চাই আপু হ্যাঁ মিষ্টি হিসাবে সেকেন্ড শাড়িটা দেখাবো এটা এত সুন্দর অনেক 58টা সুন্দর বাকি আর 58টা ফলো করে দাও সবাই তিশা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপু আজকে তোমাকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ পেজ পাই না আপু পেজ মেনশন করা আছে মেনশন করা আছে সিল্কি হ্যাভেন তুমি ওইখান থেকে একটু মেনশন করে দাও টিয়া থেকে মেনশন করে দাও টিয়া থেকে আমি মেনশন করে দিচ্ছি দাঁড়াও কমেন্টে মেনশন করে দিচ্ছে কমেন্টে আমি মেনশন করে দিচ্ছি সিল্কি হ্যাভেন পাশে বসে ভাবিদের শেয়ার দিচ্ছে বলে গালি দিচ্ছে। গালি দিয়ে দিয়ে আপনার 8000 ফলোয়ার বানাই দিচ্ছে আমার আশীর্বাদ, এটা তো গালি না, আশীর্বাদ। এটা জানে না আসলে যে অপছন্দ করে একটা কমেন্ট পড়ে এই কমেন্টে মানুষের লাভই হয় ক্ষতি না আল্লাহ আপু আমার পেজটা থেকে ঘুরে আসবেন প্লিজ এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ইনশাল্লাহ তোমার শাড়ির পিক পেজে ফলো আপ দিয়েছি আমার পেজটা সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও মেহসা অ্যান্ড নূর লাইফস্টাইল সবাই ফলো করে দিবা আপুকে
আমি 920 নাম্বার ফলোয়ার, থ্যাংক ইউ। আর মাত্র 50টা ফলোয়ার বাকি। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ। সবাই ফলো করে দাও সিল্কি হ্যাভেন। আর 50টা ফলোয়ার হয়ে গেলে কিন্তু আমি নতুন শাড়িটা দেখাবো। 49টা তো ভুল বলছি। সিল্কি হ্যাভেনে আর কিছু ফলোয়ার বাকি আছে, সবাই ফলো করো। জাহিন আরিয়া, থ্যাংক ইউ আপু। 47। শাড়ি কি দেখাইবা না? 1000 ফলোয়ার কি হবে না? তারপরে দেখে দিতে, আমি হলে আগেই দেখাই দিতাম, তোমাদের ভাইয়া দিবে না। তোমার না শাড়ি পরা নিষেধ, প্রবলেমটা কি সমাধান হয়েছে? আপু আপু অনেকটাই সমাধান হয়েছে, বাট আমার এখনো শাড়ি পরা নিষেধ, কিন্তু তাও আমি পরছি, বাট না বলে দিচ্ছে টোটালি বাইরে যাতে আমি না যাই শাড়ি পরে। এই জন্য কিন্তু শাড়ি শুট বাসায় করার জন্য এরকম ব্যাকগ্রাউন্ড তোমাদের ভাইয়া সাজিয়ে দিচ্ছে। আমার খুব মন খারাপ ছিল, বুঝতে পারছো? না 42। সুমাইয়া আক্তার তিশা, আমি বুঝি না পাবলিক লাইভে এসে কিভাবে গালাগালি করে। আরে ভাই, সবাই তো তোমার প্রোফাইলটা দেখতেছে, তুমি কতটুকু ভদ্র সেটাও দেখতেছে। এরা নিজেরা অনেক মহান মনে করে নিজেদেরকে, তুমি বুঝো না কেন? এরা গালি দিলেও এরা ভালো, বুঝতে পারছো? আমি 512 নাম্বার ফলোয়ার, থ্যাংক ইউ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। মিষ্টি পাঠিয়ে দিবা অনকে ফলো হলে ইনশাল্লাহ। আপু রিপ্লাই দাও। সিল্কি হ্যাভেনের কিছু বাকি শাড়ি আছে, সবাই মানে ফলোয়ার বাকি আছে, ফলো দাও। এটা লিখছে হচ্ছে জাহিন আরিয়া। আর মাত্র 37টা। 1K ফলো হতে 60টা ফলো লাগবে না? 60টা অনেক আগেই লাগতো। কমেন্ট মনে আমি পরে পড়ছি, এত কমেন্ট আসতেছে সব উপরে উঠে যাচ্ছে। ভাবি মুখের দিকে তাকা, বুঝবি কত হিংসা করতেছে তোকে। মুখ দেখে যদি বোঝা যেত কে হিংসা করতেছে কে করতেছে না, তাহলে অনেক আগে অনেক কিছু বুঝে যেতাম, বুঝতে পারছো? আপু আমি নিউ, অবশ্যই আমাদের টিয়া পেজটা কিন্তু ফলো করে দিবা। এটা আমার প্রথম বাচ্চা, আমার সোনা বাচ্চা, এটা আমার টিয়া পেজ। আল্লাহ, তুমি একমাত্র ব্যক্তি আমার পেজের নামটা এত সুন্দর করে উচ্চারণ করলে, কিন্তু কেউ ভালো করে উচ্চারণ করতে পারে না কেন? মেহেসা এন্ড নূর লাইফস্টাইল, এটা উচ্চারণ করতে কি হয়েছে? বাকি ছিল, 29। জানি তোমাকে হিংসা করি। আর 29টা এটা last বাকি। বাকি ছিল। 29। কি 29? 29টা বাকি। ও আচ্ছা, আহাদ ভাইয়ের কি হয়েছিল? তোমাদের আহাদ ভাইয়ার কি হয়েছিল আমি বলতেছি। বিস্তারিত বলা হবে, 1000 ফলোয়ার হবে, সেকেন্ড শাড়ি দেখানোর পরবর্তীতে বিস্তারিত সবকিছু বলবো। হ্যাঁ, এই শাড়িটার দাম কত? দাম এখনো আমি ঠিক করি নাই, সো অবশ্যই ঠিক করে আমি পেজে পোস্ট দিয়ে দিব। আপু এত কমেন্ট করলাম কিন্তু তুমি কমেন্ট পড়লে না। আপু এই যে পড়লাম। আহমেদ নিহা, নিহা আইডিতে রেস্ট্রিকশন খাইস না। আমি 934 নাম্বার ফলোয়ার। একটু সবাইকে তুমি এত কিউট কেন? তাবাসসুম আক্তার, থ্যাংক ইউ আপু। আর মাত্র 20টা। সাদিয়াতুন নাফিসা কমেন্ট করছে, আর মাত্র 20টা ফলোয়ার আমি নতুন শাড়ি দেখাবো। নতুন শাড়ি দেখাবো, কমেন্টও করবো, চুপ থাকো। হ্যাঁ, ব্লাউজ রেডি করা আপু। প্রেয়সী আফরোজ আপু, আমার পরা শাড়িটার সাথে ব্লাউজ রেডি করা। তোমরা চাইলে রেডি ব্লাউজ নিতে পারবা, ব্লাউজ পিসও নিতে পারবা, ব্লাউজ ছাড়াও শাড়ি নিতে পারবা, সব অপশন আছে। আপু আর ভাবিকে দাওয়াত রইলো আমার ছোট্ট আইডিতে একটু আসার জন্য। উম্মে সাইফুন, ইনশাল্লাহ আপু, সবাই তাড়াতাড়ি ফলো করে দাও। হ্যাঁ, পড়ো না কেন? আমার একটা ছোট্ট পেজ আছে তাবাসসুম লাইফস্টাইল, প্লিজ বলো না একটু সাপোর্ট করতে, সুন্দর করে বলো। সবাই তাবাসসুম লাইফস্টাইলে ফলো করে দিবা, সাপোর্ট করে দিবা আপুকে। আপু আমি সবসময় তোমাদের ভিডিও দেখি, সত্যি খাইতে বসলে দেখি, না দেখলে খেতে পারি না আপু। দীপ্তিমণি, থ্যাংক ইউ আপু। আমিও খেতে বসে ভ্লগ দেখি, তবে আমার না অন্য কারো। আপনারা নাকি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার সতীন পোস্ট দিল। আমরা অ্যাক্সিডেন্ট করিনি, তোমাদের ভাই অ্যাক্সিডেন্ট করছে, সেটা গতকালকে রাতে। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। হাই আহাদ ভাইয়ের ছোট্ট ভুতুম পেঁচা, হ্যালো। হাই আপু, আমার নামও তিশা, হ্যালো মিতা। এইবারে রিপ্লাই দেন না কেন? নুসরাত ছোঁয়া, এই যে দিলাম। আল্লাহ, আর মাত্র 24 ফলোয়ার বাকি। একটু আগে বলো 20, 24, আসলে কয়টা ফলোয়ার বাকি দেখো তো। হ্যাঁ, 21 সাদিয়া তুই 20টা কমেন্ট করলি কে তাইলে? সাদিয়া 21টা বাকি আছে, 21টা, জাস্ট 21টা বাকি আছে। তারপরেই হচ্ছে নতুন শাড়ি দেখানো হবে। শাড়ি দেখানোর হ্যাঁ। পরবর্তীতে গতকালকে সম্পূর্ণ বিবরণ তোমাদের আপু শেয়ার করবে তোমাদের সাথে। সো 21টা। আখি ইসলাম পুষ্প, জিন যদি নাটক হয় তাহলে তোমার আখি আপু লাইভে এসে বলছিল কেন যে হ্যাঁ এটা সত্য, জিন নিয়ে কেউ নাটক করে? জিন কি মানুষের সারা জীবন থাকে?
বুঝি না, তোমার কাউরে ধরছিল সারা জীবন সংসার করছে তার সাথে জিন বিয়ে শাদী কইরা? আল্লাহ। তোমার নতুন পেজ থেকে ঘুরে আসলাম, ছবিগুলো খুব সুন্দর হইছে, থ্যাংক ইউ। কদিন পর কি সুমাইয়া সোমা, কয়দিন পর পর আমার জামাইয়ের একলা হয় না, সবারই প্রবলেম থাকে, আমার জামাই এখন অসুস্থ, বুঝতে হবে। সাবরিনা, জেনে শুনে গার্মেন্টস কর্মী আর নিজের থেকে কম সুন্দরী মেয়ের সাথে কেন বিয়ে দিলেন? মিনিমাম স্ট্যান্ডার্ড তো মেনটেন করতে পারতেন। আপু আমি চাইছি, আর কম সুন্দরী বলতে কি তুমি বুঝাইতে চাচ্ছ আখি অসুন্দর? কোনো মেয়েই অসুন্দর না। আর হচ্ছে যেটা জেনে শুনে গার্মেন্টস কর্মী, তো আমি কি একটা বড়লোক বাড়ির মেয়ে আসবে আমার জামাইয়ের সাথে? বউ আছে যাই না? হ্যাঁ, আমি তো লাইভে আমি যখন বিয়ে করাবো তখনই বলছি আমি একটা অসহায় মেয়েকে আনবো ডিভোর্সি, যাতে আমাদের সাথে এসে ভালো থাকে। তো আমি কেন বড়লোক বিয়ে করাবো কেন? টাকা পয়সার জন্য? তারপর যৌতুক নিতাম আমার জামাইয়ের জন্য? গার্মেন্টস কর্মী কেন? সেটা কোনো কথা? ও ডিভোর্সি, ও আমাদের কাছে তখন বলছে ওর ফ্যামিলি সাপোর্টে নেই, অনেক কষ্টে আছে, ও অসহায়, এই জন্য ওকে আনছি। আর মাত্র 13টা লাগে, আর 10টা, আর মাত্র 10টা, তারপরে দেখাবো শাড়িটা। আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আপু তোমার ভিডিও সবসময় দেখি, আমার ভালো লাগে। তাবাস্তুম আক্তার, থ্যাংক ইউ আপু। দুইটা দিয়ে দেখতেছেন? দুজন মিলে যান, আবার অন্যদের কথায় কান দিবেন না। আপু সালমা আক্তার, এখানে আখিরার আমার ঝগড়াঝাটি হয় না, এই যে মিলে যাবো, ও চলে গেছে, ও সুন্দর মতো চলে আসলেই হয়, বুঝতে পারছো? অন্যদের কথা বলতে আমাকে বুঝাচ্ছি তো। ভাবি কিছুই বলে না। আমি ওখানে ছিলাম কোথায়? এই সম্পর্কে তো প্রবলেম হওয়া, আমি ছিলামই তো না। পাশের বাসার ভাবি এতটা প্রায়োরিটি কেন দিবে? কালকে যখন আমার জামাই অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল, ওই পাশের বাসার ভাই যাই উদ্ধার করছে, আপনারা আসেন নাই। হ্যাঁ, আপনাদের আখি আপু আসে নাই, যখন কলের পর কল দিছি কল ধরে নাই, ওটা লাইভে এসে বুঝতে পারছেন? ওটা লাইভে এসে বলছে কি বলছে? তুমি ফোন দিছো, তোমার ফোন ধরে নাই। হ্যাঁ, ফোন ধরে নাই তো কি হয়েছে? ফোন ধরে নাই আমার। 3টা আর 3টা। কি করতেছে পাগল? ওয়ান গেট ডান। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি জীবনে বুঝিনি আজকে লাইভে 1K ফলোয়ার হয়ে যাবে, থ্যাংক ইউ। তুমি বলছিলা শুরুতে যদি আজকে 1K হয়ে যায়। আল্লাহ, লাইভ আছে। কংগ্রাচুলেশন, ডান দাও 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 দাও, শাড়ি দাও, শাড়ি দেওয়া বড় ভাবে, শাড়ি দেখাও। শাড়ি দাও তাড়াতাড়ি, আমি শাড়ি নিয়ে আসি, ধরো। সবাই রেডি? 1 2 3 অ্যাকশন। ইয়ে! এই যে চলে আসছে শাড়ি। এই শাড়িটা এত আই সুদিং, কালারটা এত সুন্দর, পুরো 90s এর একটা ভাইব রাখছি আমি এই শাড়িটায়। বাট এটার ব্লাউজটা যখন রেডি হবে তখন জাস্ট তোমরা অবাক হয়ে যাবে, এটার ব্লাউজটা যে এত সুন্দর হবে। এই যে দেখো, এটা হচ্ছে আঁচল, শাড়িটা আরো বেশি সফট, লালটার চেয়েও, দেখছো? এই যে দেখো, এটা সাইডে দুইটা পাই করা। হ্যাঁ, ডাবল একটা লেস, আর একটা হচ্ছে যে ওটা ব্লাউজের প্রিন্ট হবে, ওটা হচ্ছে ব্লাউজের প্রিন্টের মতো। আর পুরো নিচেও কিন্তু লেস করা, দেখতেছো? এই শাড়িটা এত সুন্দর। এটার ব্লাউজটা কালকে রেডি হইতে পারে নাই তোমাদের ভাইয়ার অ্যাক্সিডেন্টের জন্য, নাইলে হয়ে যেত। এই যে দেখো, কুচি দেওয়ার পরে এরকম হবে। ধরো, এই নাও। দেখছো শাড়ি না পরে কিভাবে দেখানো যায়? এই যে দেখো, তাও আবার সিল্কের শাড়ি, আর শাড়িগুলো এত সফট, দেখো তাও। এই যে দেখো কুচিটা, দেখছো? আর এটা হচ্ছে এই যে আঁচল, এই যে আছে ওটা। এই যে দেখো। এই এইটা তবে ব্লাউজ ছাড়া এটা কিছুই বুঝতে পারবা না, এটার ব্লাউজটা এত সুন্দর হবে। এরকম হবে না, ওটা আলাদা। আমার প্রত্যেকটা একটা শাড়ি একটা ডিজাইনের সাথে একটা মিলবে না, সম্পূর্ণ আলাদা হবে। তো এই শাড়িটার ব্লাউজটা কিন্তু তোমরা ব্লাউজ সহ নিতে পারবে, ব্লাউজ ছাড়াও নিতে পারবে। এটা আমি রেডি করে শুট করে আমি আপলোড দিয়ে দিব হচ্ছে সিল্কি হ্যাভেনের জন্য। সিল্কি হ্যাভেনে চোখ রাখবা, প্রতিদিন একটা একটা নতুন শাড়ি হচ্ছে লঞ্চ করব আমি, নতুন নতুন ডিজাইনের। বাট ঈদের ছুটি এখন কিছুদিন পরে, কারণ আমার কারিগর এখন ছুটিতে আছে, তাই বুঝছো, আমার কারিগর এখন ছুটিতে আছে। তো এরপরে হচ্ছে যখন আমার কারিগর আসবে তখন নেক্সট ডিজাইনগুলো দেখতে পারবা। কালকে আপু হচ্ছে এই ঝামেলার জন্য আর এটার ব্লাউজটা রেডি করতে পারে নাই। নাও,
শাড়িটা দেখা হয়েছে তোমাদের? শাড়িটা এত সফট, এই যে দেখো একদম নরম, এটা আমার বেশি ভালো লাগে, কুটু কুটু নরম শাড়ি। আল্লাহ। আচ্ছা এখন সবাইকে থ্যাংক ইউ জানাবো। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু বসে নেই, দাঁড়িয়ে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে, কালকে সারা রাত আমরা এই নামে দাঁড়ানো, সারা রাত। আচ্ছা এখন হচ্ছে তুমি বসে গল্প কমেন্ট করো, এবার আমি যাই। ব্যাপার বাদ দাও। এবার তুমি কালকে এই শাড়িটা আরো বেশি সুন্দর, হ্যাঁ শাড়িটা আরো বেশি সুন্দর, হ্যাঁ তুমি বলবো স্টোরি কালকে। করো, আমি যাই। আচ্ছা তুমি বাসে যাবে এখন? না, ওয়াও, এটা অনেক সুন্দর আর প্রিটি, থ্যাংক ইউ। আমি তো জানি আজকে তোমার অ্যানিভার্সারি না? হ্যাঁ আজকে আমার অ্যানিভার্সারি। প্রাইসটা বলো। হোয়াইট শাড়িটা লাগবে, ইনবক্স করে ফেলো হোয়াইট শাড়িটার জন্য, সিল্কি হ্যাভেনে অবশ্যই প্রত্যেকটা শাড়ি প্রি অর্ডার দিতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। ইন্ডিয়ান 90 দশকে শাড়ি নায়িকারা পরতো ওরকম লাগছে, হ্যাঁ ওই রকমেরই একটা ইয়া রাখছি আমি, থিম রাখছি। ব্লাউজটা রেডি হওয়ার পর পুরোপুরি বুঝতে পারবো, আমি ওটা শ্যুটটা যখন করব তখন পুরোপুরি বুঝতে পারবো ওটা এত সুন্দর হবে। টাটা টাটা। দাম কত আপু? আপু আমি এখনো একটারও প্রাইস ফিক্সড করি না, আমি আগে ব্লাউজ বানাবো, আমার ওটায় কত খরচ পড়বে, তারপরে আমি প্রাইস ফিক্সড করব। তারপর হচ্ছে তোমাদেরকে অবশ্যই আমি হচ্ছে সিল্কি হ্যাভেনেই আমি পোস্ট দিয়ে দিব আমার পেজে শাড়ির জন্য। তোমাদের হচ্ছে আচ্ছা আরেকটা মাইক্রোফোন কোথায়? অফ করছো? থ্যাংক ইউ। আল্লাহ। প্রাইসটা বলো আপু। সিল্কি হ্যাভেনের সাথে একটু কানেক্টেড থাকো। আমি এখনো দেখো নতুন যেহেতু ডিজাইন করছি, আমি এখনো প্রাইস ফিক্সড করি নাই, করে আমি হচ্ছে পেজের ক্যাপশনেই দিয়ে দিব, কারণ আমার প্রাইস জানার জন্য ইনবক্স করাটা আমার খুব লেম লাগে। আমি যা প্রাইসে সেল করবো ওটা আমি তোমাদের হচ্ছে পোস্টে দিয়ে দিব। আপু আলিশা পাখির চোখগুলা দেখে প্রেমে পড়ে যাবে সবাই, এত সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওদের দুই ভাই বোনের চোখ এক, তিন ভাই বোনের চোখই এক, আকসারও যেমন, আলিশারও তেমন, আয়াসেরও তেমন, সেম চোখ। শাড়িটা অনেক সুন্দর আপু, হ্যাঁ ওটা অনেক অ্যাস্থেটিক ভাইবের একটা শাড়ি, ওটা পুরো ব্লাউজটা রেডি হলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ পিনি মিনি চোখ। আপু তোমার পরাটার প্রাইস বলো। আপু আমি একটারও প্রাইস ফিক্সড করি নাই। আপু তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগতেছে, এটা তোমাকে ভালো লাগে নাই? লাল শাড়িটা অনেক সুন্দর, ওইটা যখন আমি ব্লাউজের সাথে পরবো তখন বুঝতে পারবো ওটা আরো বেশি ভালো লাগবে। আমি তোমার 1000 নাম্বার ফলোয়ার আপু, একটা রিপ্লাই দিও। থ্যাংক ইউ আপু। নামটা বলো। মিথিলা বিশ্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কমেন্ট করতাম না। টেক মাই নেম। ফারিন আহমেদ। বুঝতে পারছো? পড়ছি। তিশা আপু অনেক ভালো। যাও একটা পজিটিভ কমেন্ট করলাম, আপুকে নিয়ে যাও, আমাকে ভাইরাল করে দাও। আপু শাড়ি পরতে পারবেন না বলছেন মনে হয়? হ্যাঁ আমার তো শাড়ি পরা নিষেধ, তাও আমি বাইরে যাচ্ছি না, দেখো না, এই জন্য তো বাসায় শুট করছি। তুমি কি ইনবক্সে মেসেজে রিপ্লাই দিবা না? আমি ইনবক্সে যাব তারপর একদম। ওই কি রে মধু মধু। ওই কি রে চেরি। আল্লাহ। থাক আপু আমি যাই, বাই। আমার রিপ্লাই দিবা না তুমি? এই যে দিলাম। আই লাভ ইউ উম্মা। থ্যাংক ইউ মিথিলা বিশ্বাস আপু। আপু তোমার এত ধৈর্য, মাশাল্লাহ। দোয়া করো আপু। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেল, আমি যে লাইভে কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল। আপু জার্মানি থেকে দেখছি তোমার লাইভটা, পেজটা ফলো করতে বলো। ফাউজিয়া স্বর্ণ, এটা তোমার কিসের পেজ? তোমার যে ভালো লাগে আপু। থ্যাংক ইউ। টিয়া আপু সাদিয়ার বাচ্চা, তুমি এত সুন্দর কেন বলো তো? তোমার মন চাইতেছে উঠাই নিয়ে আসি। আমি এখন পোস্ট দিব, আমার লাইফ রিস্ক আছে, আমাকে উঠাই নিয়ে যেতে চায় মানুষ। ঠিক আছে, আমার আইডিতে আমি লগ ইন করতে পারিনি, তারপর আমি পোস্ট দিব। যাই এখন আমি বলি তোমাদের ভাইয়া কালকে কিভাবে অ্যাক্সিডেন্ট করছে। যেটা হচ্ছে তোমাদের ভাইয়ার লাস্ট 3 মাস যাবত হচ্ছে অসুস্থ তোমাদের ভাইয়া, কিন্তু 1 মাস যাবত ওর ট্রিটমেন্ট চলতেছে, যেটা হচ্ছে একটা মেডিকেল সাইডের যেই হচ্ছে ট্রিটমেন্ট, সেটা সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। আর যেটা হচ্ছে কালো জাদুর জন্য যে ট্রিটমেন্টটা, ওটা কিন্তু আমরা পরে শুরু করছি, আগে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাইছি না, তারপর হচ্ছে কালো জাদু। এটা তোমাদের আখি আপু থাকাকালীনই ও সব কিছুই জানে। তো ওর হচ্ছে সমস্যা যে মানুষের যে মানসিক সমস্যার একটা ধাপ থাকে, ওর হচ্ছে একদম লাস্ট পর্যায়ে। তো তখনই ডক্টর আমাদেরকে বলে দিছিল যাতে ও হাইপার হলে আমরা সবাই কুল থাকি, ওর মানসিকভাবে টেনশন না করে, বা হচ্ছে সবসময় ওর সাথে মানে একটা বাচ্চাকে যেভাবে ট্রিট করা হয়, আমি আসলে আগে কখনো এভাবে মানে মেন্টালি অসুস্থ বা প্রবলেম কোনো মানুষ আমি দেখি নাই আমার কাছ থেকে, বা থাকি নাই, বা হচ্ছে কোনো আত্মীয় স্বজনের মধ্যে আমি দেখি নাই, এই জন্য আমি এটা ইউজ টু না। তো এটা বুঝতে বুঝতেও আমাদের টাইম লাগছে, তোমাদের ভাইয়া যে অসুস্থ সেটা বুঝতে বুঝতেও আমাদের একটা সময় লাগছে, এটা পুরোপুরি এটা শিওর হয়েছে কিছুদিন আগে।
তো এরপরে 1 মাস আগে যখন ডক্টর দেখানো হয়, ডক্টরের ট্রিটমেন্ট চলতে থাকে, ডক্টর যাইতে বলে প্রতিনিয়ত, তো যাওয়া হয়, আবার মাঝে মাঝে মিস হইতো, এই সব কিছু ঝামেলা মিলাইয়া। আর হুজুর তো হচ্ছে কালো জাদুর জন্য রুকায়া করে, তোমাদের ভাইয়াকে হিজামা করছে, রুকায়া করছে, আবার মেবি হিজামা করা হবে, এখন শিওর না কবে। 2টা ট্রিটমেন্ট, অনেকেই কমেন্ট করে বলছো যে আপু 2টা ট্রিটমেন্টই করো। যখন আমরা কালো জাদুরটা বলছি তখন তোমরা কিন্তু বলছো যে আপু ডক্টরটা দেখাও। তো এরপরে কিন্তু আমাদের মাথায় আসে যে আসলেই ডক্টর দেখাই। আমি হচ্ছে আপুর সাথে করি, আলাপ করি, যেহেতু আপু হচ্ছে মানে আপু বলতে আমার ননাস, যে হচ্ছে মেডিকেল সাইডেই আছে, ভালো বুঝে। তো আপু ডক্টর দেখানোর পরে আপুকে রিপোর্টটা পাঠাই। তো ডক্টর তো আমাকে বলে দিছে, আপু আমাকে বলছে যে দেখো ওর কিন্তু লাস্ট স্টেজে, তো এটা বেশি খেয়াল রাখতে হবে। আর ওর প্রবলেমটা হচ্ছে কি ও খুব সুইসাইডাল অ্যাটাক নেয়, মানে সুইসাইড করতে চায়। দেখো ঈদের মধ্যে ও বাইক অ্যাক্সিডেন্ট করছিল, বাইক নিয়ে এভাবে বের হয়ে গেছিল মাথা গরম করে শুধু শুধু। তখন তো তোমাদের আখি আপু ছিল, ও জানে সেগুলা। তো ও শুধু শুধু মাথা গরম, মানে হাইপার হয়ে যায় প্রচুর। তখন ও কাউকে দেখতে পারে না। আমি তোমাদের সাথে এর আগে ভ্লগে বলছি যে ও প্রচুর রুড বিহেভিয়ার করে সবার সাথে, প্রচুর। সেটা আমি হই, আখি হোক, সেটা যেই হোক না কেন। হ্যাঁ, এটা নিয়েও কিন্তু আখির সাথে ওর লাস্ট অনেক ঝগড়া হয়েছে, যে ইস্যু করে, যেটা আখি চলে গেছে। বাট ভাই আমি প্রতিদিন ও যখন এভাবে রুড বিহেভ করে আমি যাইতে চাই যে কালকে সকালে উঠে আমি চলে যাব। কিন্তু যখন ও নর্মাল হয়, স্বাভাবিক হয়, কথা বলে, কান্না করে, তখন না চিন্তা করি অসুস্থ মানুষটাকে দেখে কিভাবে আমি চলে যাব, বা চলে গেলে কি সমাধান। মানুষটাকে তো সুস্থ করতে হবে, সে আমার হাজবেন্ড। এখন সে যখন ভালো ছিল, সে এত ভালো লাইফ দিছে আমাকে, এখন আমি তাকে ছেড়ে চলে যাব তার খারাপ সময়, এই কথাই চিন্তা করি। কালকে আমার রাগও এমন পর্যায়ে চলে গেছে, আমি একটু পরে কমেন্ট পড়ি, আমি একটু হচ্ছে আগে তোমাদেরকে বলে নেই বিস্তারিত। তো ও এর একটু সাউন্ডটা কমাও। সাউন্ডটা কমান। তো এরপরে হচ্ছে যে আমি মনে করো যেটা বলতেছিলাম, তুমি অনেক বেশি ভালো। আচ্ছা দাঁড়াও, আমি কমেন্ট পরে পড়ি, আমি হচ্ছে আগে তোমাদের বইলা নেই, না হলে হচ্ছে আমি বলতে পারবো না। তো এরপরে তোমাদের ভাইয়া এর আগেও আমি জানি না কালকে লাইভটা কেউ দেখছো কিনা, কালকে তোমাদের ভাইয়া লাইভে গেছিল, এর আগে টিয়া পেজ থেকে 2 দিন লাইভে গেছে আখি থাকাকালীন। তখনও হচ্ছে ওর কাছ থেকে ফোন নিয়ে গেছি আমি, আখি, আমরা। ও লাইভে যে এভাবে মানে যখন হাইপার হয়ে যায়, লাইভ করতে চায়, যে লাইভে যে বলবে এটা সেটা, আমি ভালো না, আখি ভালো না, বা ও ভালো না, এক এক সময় এক একটা কথা বলে। ওই দিন হচ্ছে ভোর মেবি 4টার দিকে লাইভে গেছিল, তোমরা কেউ দেখছো কিনা জানি না। পরে আমি ওটা হচ্ছে ডিলিট করে দিছি, আখি ফোন এনে আমার কাছে দিছিল, আমি ডিলিট করে দিছি। এরপরে কালকেও কিন্তু ও লাইভে গেছিল, তখন হচ্ছে আরিফ মামা ফোনটা ওর কাছ থেকে নিয়ে ডিলিট করে দিছে। ও এরকম করে। তারপরে লাইভটা কাটার পরে ও আরো হাইপার হয়ে যায়, যে ওর কাছ থেকে ফোন নেওয়া হয়েছে। হাইপার হওয়ার পরে আমি হচ্ছে ও নিজেই ওর বাসায় কল দেয়, ওর আব্বুকে কল দেয়। ও ভাইগনা আরিফ ওর একটা থাপ্পড় মারছে ফোন নেওয়ার জন্য, ঠিক আছে, যে তুই লাইভে যাইতেছস, তুই কি করতেছস। আমরা জানি ও সবাই অসুস্থ, কিন্তু দেখো কে কতক্ষণ রাগটা কন্ট্রোলে রাখতে পারে। 3 মাস ধরে এগুলো ফেস করতেছি। আসলে আমরা বাসার প্রত্যেকটা মানুষ, শুধু আমি বউ বলে, বা আখি যতদিন ছিল, আখি তো গেছে আর 1 মাসও হয় নাই, তো ওই অসুস্থ যে টার্মস গুলো তো আখিও দেখে গেছে, অনেক কিছু ফেস করছে। আখির সাথেও অনেক রুড হয়েছে, সেম আমার সাথেও রুড হয়েছে, বাসার প্রত্যেকটা মেম্বারসের সাথেও রুড হয়েছে। তারপরও যখন মাথা ঠান্ডা হয়েছে, নিজেই আবার যখন আমরা এগুলো বলছি, তুমি এগুলো করছো, নিজেই বুঝতে পারছো, নিজে থেকেই কিন্তু ডক্টর দেখাতে গেছে। আমি যখন বলছি যে তোমার ডক্টরটা দেখানো উচিত, ও নিজে থেকেই কিন্তু ডক্টর দেখাতে গেছে। আমি আখি কিন্তু সাথে যাইও নাই, আমি আখি বাসায় ঘুমেছিলাম, ভোর 7টা-8টার দিকে ডক্টর দেখাতে গেছে আমি ওদেরকে সবাইকে নিয়ে। তো আচ্ছা আচ্ছা, না লক করে রাখতেছি না। মাইক আয়শা নামটা দেখে হাসতো, আমার ফ্যান তাও আবার। তো এরপরেও আরো হাইপার হয়ে যায়। পরে ও নিজেই হচ্ছে আমার শ্বশুরকে কল দেয় যে আব্বু বাসায় আসেন, রুডলি বলে অনেক। তো আব্বু না আসে, কি আপু যেহেতু ওই বাসায় ছিল, আপু বাসায় আসে। বাসায় আসার পরে তো আপু বুঝতে পারে, সাইমন নিয়ে আসে, আস্তে আস্তে কিছু কিছু বলে। পরে কিন্তু আপু তো এটা জানে না যে ওর এরকম সিমটমস হলে ও বাসা থেকে বের হতে চায়। আমরা ওকে কখনো বের হইতে দিই না। একবার বের হইতে দিছিলাম, ওইবারই কিন্তু অ্যাক্সিডেন্ট করছিল, এছাড়া কখনো বের হইতে দিই না। তখন কি করে ও ভাঙচুর করে বাসায়, যখন বের হইতে না পারে, আলমারির গ্লাস ভাঙে, ড্রেসিং টেবিলের গ্লাস ভাঙে, অনেকবার করছে। একবার হচ্ছে আমার আঙ্গুল এখান থেকে কেটে গেছিল ওর জন্য, ও যে ভাঙছিল ওই গ্লাসে ধরতে যায় আমার আঙ্গুল কেটে গেছিল। তোমাদের আখিয়াপুর পায়ে কাজ ঢুকছিল একবার, ছোট ছোট টুকরা। তো এরকম অনেক কিছু হচ্ছে করে ফেলে রাগের বসে। তো ডক্টর তখন আমাদের বলছে কি যে ওষুধটা কন্টিনিউ করেন, আর ধৈর্য ধরেন, আর কাউন্সিলিং করতে থাকেন। এটাই ডক্টরের কাছে গেলে ডক্টর এটাই বলে যে এই রোগটা যেমন আস্তে আস্তে হয়েছে, এটা যাবেও আস্তে আস্তে, এটা একসাথে কোনো সমাধান নেই। আমি জানি না তোমাদের মধ্যে কেউ এভাবে আসো কিনা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবা যে, বা কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখাইছো কিনা, তাহলে অবশ্যই আমাকে জানাবা যে কারো এরকম হচ্ছে প্রবলেম হয়েছে কিনা, সাইকোলজি কোনো প্রবলেম হয়েছে কিনা।
তো এরপর আমি তো এর আগে ফেস করি নাই, তাই এই সিমটমস গুলো দেখে আমি বুঝতেও পারি না। আমি যদি এর আগে কারোটা জানতাম তাহলে আমি বুঝতে পারতাম। তো প্রথম প্রথম আমার প্রচুর রাগ উঠে যেত, প্রচুর, যে এত সুন্দর সংসারটা আমাদের, এত সুন্দর। আখিও বারবার এটা বলতো যে আমাদের সংসারে কোনো কিছুর অভাব নাই, তুমি যদি এমন করো, মানুষ তো ভাবে বারবার যে আমাদের 203-এর ঝামেলা হয়, এই জন্য তুমি এমন করো, কিন্তু দেখো আমাদের কখনোই ঝগড়া হয় না, আর তুমি এগুলো করতেছো। ও কেন করে ও নিজেও জানে না, কারণ ও তো অসুস্থ, তো ওইটা বুঝতে বুঝতে আমাদের সময় লাগে। তো কালকে এরপরে কি করছে, ছোট আপু আসার পরে, ছোট আপু তো পুরো জানে না যে ও বাসার বাইরে যেতে চায়, আমি ওর ফোন নিয়ে রেখে দিছিলাম, ছোট আপু ওর ফোনটা ওর কাছে দেয়, বুঝতে পারেন ও ফোনের জন্য হাইপার হয়ে যাচ্ছিল, পুরো ফোন নেয়। এরপর কিভাবে যেন গাড়ির চাবি আমি সবসময় লুকিয়ে রাখি, গাড়ির চাবি সবসময় সাইমনের কাছে থাকে, ও নিয়ে হচ্ছে ওই আরিফদের বাসায় ঘুমায়, যাতে এরকম যদি হয় রাগারাগি ও যাতে বের হয়ে যেতে না পারে, বাইরে গেলেই তো একটা ইনসিডেন্ট ঘটে। এরপরে তোমাদের ভাইয়া কি করছে, চাবিটা যেন কিভাবে পাইছে, পেয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে, কারেন্ট ছিল না রাতে, সিঁড়ি দিয়ে নেমে গেছে, আমরা পিছনে পিছনে নামছি, কিন্তু এখন ওর সাথে তো আমরা নামতে পারতেছি না, আমি ছোট আপু, আমরা তো মেয়ে মানুষ, তারপর মুনতাহা, আমরা নামছি। তারপরে ও আমরা নামতে নামতে ও গাড়িতে বসে গেট পর্যন্ত চলে গেছে, গেট তখন তালা মারা, কারণ রাত 2টা কি 2:30 বাজে, শিওর আমার টাইম মনে নাই, কারণ আমি টাইম দেখি নাই। তো এরপরে আস্তে কথা বলতে বলো রুমে। তো এরপরে হচ্ছে আমরা নিচে নামছি, নামার পরে আমি দেখতেছি যে ও গাড়ি নিয়ে সরাসরি আমাদের দেখেও ভাবছে যে গেট, আমরা ওকে আটকাবো, গাড়ি হয়তো বা গ্লাস ভেঙে বা যেভাবে হোক, ও এটা দেখে ও গাড়ি গেট যে তালা মারা, গেট ভেঙে ও 12টার দিকে, আচ্ছা রাত 12টার দিকে, রাত যেহেতু ছিল জানে রাত 12টার দিকে। তো এরপরে হচ্ছে ও গেট ভেঙে বের হয়ে যায়, তো বের হয়ে যায়, এর মধ্যে আল্লাহ ভালোবাসে অনেক, এই জন্য ওই গেটের সামনে 2জন মানুষ ছিল, যারা বলে কি যে হচ্ছে আজকে তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি তাদের কাছে অনেক 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 ক্ষমা চাইছি, তারা খুবই ভালো মানুষ, ক্ষমা করে দিছে, তারা বুঝতে পারছে আমার হাজবেন্ড এখন অসুস্থ, তারা মানে প্রেসক্রিপশনটাও দেখতে চায় না, আমি দেখাইতে চাইছি, বলছে আপনার কথাই আমার ভালো লাগছে, আপনার কথাই আমি বুঝতে পারছি, আর তার গাড়ি চালানো দেখে বুঝতে পারছি সে স্বাভাবিক না। তো এরপরে কি হয়েছে, ওনারা যখন ওই লাইট দেখছে তখন মনে মনে নাকি ভাবছে যে কি পাগল হয়ে গেছে, গাড়ি কি গেট ভেঙে ঢুকে যাবে, এই কথা বলে ওনারা হচ্ছে সরে গেছে। সরে যাওয়ার সাথে সাথে তোমাদের ভাইয়া নিপুণ সিটির, যারা চিনো, নিপুণ সিটির সামনে কিন্তু দেয়াল, ওই দেয়ালের সাথে গাড়ি আগে ধাক্কা লাগছে, আমাদের গাড়ি দেখলে বুঝতে পারবা সামনে ওইটা আগে ধাক্কা লাগছে, তারপরে ব্যাকে দিয়ে ও বাম দিকে একদম সোজা স্ট্যান্ডের দিকে চলে গেছে। তো তখন কি হয়েছে, আমরা কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, আমার মাথায় এটাই নাই, আর সবচেয়ে বড় কথা আমার ফোনে আমার আইডি লগ ইন করা নাই যে আমি কারোর সাথে কথা বলবো, আর আমার এই ফোনে কারো নাম্বার সেভ করা নেই, আমার সবকিছু আমার আইফোনে সেভ করা ছিল, আইফোনটা সেল করার পর থেকে এই ফোনে আমার কারো নাম্বার সেভ করা নেই, যার জন্য হচ্ছে আমি কাউকে খুঁজে পাই না। সবাইকে হচ্ছে এমন একটা বদ অভ্যাস, মেসেঞ্জারে অ্যাড থাকে, কিছু লাগলে মেসেঞ্জারে কল দেই, তবে কালকে এটা বুঝছি প্রত্যেকের নাম্বার রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবসময় মেসেঞ্জার থাকে না, কারণ আমার আইডিতে প্রবলেম দেখে ছিল না, স্বামীর আইডিতে ঢুকে আমি কাউকে আমার পরিচিত খুঁজে পাচ্ছি না, মাথায় কাজ করতেছে না। এর মধ্যে আরিফ হচ্ছে ভাইগনা আরিফ আমাদের পাশে পাশে ভাইকে কল দেয়, ভাই ইমিডিয়েট বাইক নিয়ে বের হয়, ততক্ষণে আমরা রিক্সা পাই, আমরা রিক্সা নিয়ে আমি, ছোট আপু, স্বামী, তারপর হচ্ছে মুনতাহা, রাজ, আমরা একটা রিক্সা নিয়ে যেতে থাকি, আর কন্টিনিউয়াসলি তোমাদের ভাইয়ের ফোনে আমি কল দিতে থাকি যে যাতে কল ধরে, যাতে কলটা ধরে। এরপরে হচ্ছে না রাজ ছিল না আমাদের সাথে, হচ্ছে আমি, তুমি আর ইরফান আমার দৌড়াতে দৌড়তে গেছে, ইরফান আর কি, রাজ আর ইরফান দৌড়াতে দৌড়তে গেছে, পরে আমাদের পাশ থেকে যে বাইক ক্রস করে আগে চলে গেছে পাশে পাশে ভাই, আমি সেটা জানি না। এরপর লাস্ট কলটা ধরে, তো যখন হ্যালো বলছে তখনই আমি ভয়েস টোনে বুঝে গেছি এটা তোমাদের ভাইয়া না, কারণ আমি 3 বছর ধরে ওর সাথে সংসার করে ওকে আমি কতটা ভালোবাসি সেটা আমি জানি, আর ও জানে, যার জন্য আমাকে এতটা ভালোবাসে। তো আমি হচ্ছে ওইটা ওই কি বলবো, আমি ওই ভয়েস টোনটা শুনে আমি বুঝে গেছি ওর কিছু একটা হয়েছে, কারণ অন্য মানুষ কেন ওর ফোন ধরবে, এটা তো অসম্ভব, কারণ গাড়ি তো একা। তো উনি ধরে বলতেছে যে আপনার কি হয়, আমি বলছি উনি আমার হাজবেন্ড। উনি কথা শেষ করার আগে আমি বলছি উনি আমার হাজবেন্ড, উনি মানসিকভাবে অসুস্থ, প্লিজ ওনাকে আটকান। উনি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, সিম ক্রিয়েট করে ওনাকে আটকান, অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট করবে না, অ্যাক্সিডেন্ট করছে অলরেডি। তখন বিশ্বাস করবা না, অতটুকু সময়ের মধ্যে আমি ফিল করছি যে আসলে প্রিয় মানুষের কোনো কিছু হইলে যদি দূরে থাকে তুমি দেখতে না পারো তোমার কেমন লাগে, এটা আমি কালকে ফিল করছি যে আমার কেমন লাগতেছে। আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি, ছোট আপুকে বলতেছি, ছোট আপু তখন অনেক বেশি গালাগালি করতেছে তোমাদের ভাইয়াকে যে ও কেন এমন করতেছে, কি হয়েছে, ওর ট্রিটমেন্ট করবো, আমার বাসায় যাইতে বলছে, আপুর বাসায় যাইতে বলছে, তোমাদের ভাইয়া যায় নাই, ট্রিটমেন্ট করাবো, তাহলে ও কেন আমার কথা শুনলো না, কেন গাড়ি থেকে বের হয়ে গেল। আমি বলছি আপু তুমি ওকে কন্ট্রোল করতে পারবা না, আমি তোমাকে আগেই বলছিলাম, দেখলা পারলা না তুমি ওকে রাখতে, কারণ ওকে তো আমি চিনি, 3 মাস ধরে আমি দেখতেছি যে ও অসুস্থ, আর ওর এই পর্যায়টা আস্তে আস্তে বাড়তেছে, ওর পর্যায়টা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আর ও শুধু সুইসাইড করতে চায়, ওর মুখে এই কথাই থাকে কিছু হইলে। একটু দেখো স্বামী স্ত্রীর তো ঝগড়া হবেই, কালকে টোটালি ঝগড়া কিছু না, যখন ঝগড়া হয়েছে, ওরা রাখে ঝগড়া হয়েছে, তখন ও বলছে আমি মরে গেলে বুঝবি, আখিরে বলতো আমার সাথে ঝগড়া হইলো আমি মরে গেলে বুঝবি, মানে ওর মুখে এই কথাটাই থাকে, আমি মরলে বুঝবা, মানে ও মরে যাবে, এটা ওর মুখে থাকে। তারপরে ও বের হওয়ার আগে তো অনেক গালাগালি করছে আমাকে, অনেক বাজে বাজে ভাষায়, তারপরও আমি সবসময় এটা বলেই নিজেকে সান্ত্বনা দিই, এখন অসুস্থ, ঠিক আছে, কারণ আমিও তো মানুষ, কতক্ষণ ঠান্ডা থাকা যায়,
আমারও তো রাগ উঠে যায়। আমি এমনি বদমেজাজি একটা মানুষ, এটা তোমরা তো যারা লাইভ দেখো তারা অন্তত বুঝো, একটা ব্যাড ক্যামেরা দেখলে আমার কেমন মাথা গরম হয়ে যায়, আমি নিজেকে ঠান্ডা রাখতে পারি না, আমি এরকমই রাগি, এটা আমার কিছু করার নেই। তো যাই হোক, তারপরে যখন ওই কলটা আসে আমার কাছে, আমি ওই যখন বুঝতে পারি, আমি বলছি ও কি ঠিক আছে, পরে বলে গাড়ির গ্লাস ভেঙে আমরা তাকে বের করছি, আপনারা তাড়াতাড়ি আসেন। আমি বলছি লোকেশন কোথায় আমাকে বলেন, আমি রিক্সায় আমি আসতেছি। উলাইলের হচ্ছে কোন জায়গায় কি জানো ভাইয়া ওটার নাম, ব্যাংকটাউনের ব্রিজের আগে, ব্যাংকটাউনের ব্রিজের আগে, মানে ব্রিজে ওঠার সময় ঠিক ওই জায়গাটায় হচ্ছে আইল্যান্ডের সাথে বাড়ি খাই কিভাবে গাড়ির চাক্কা খুলে যায়, মানে গাড়ির চাক্কায় যে রিম থাকে সেই রিম ভেঙে যায়, রিম না রিম 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 একই কথা, রিম ভেঙে যায়। তা এই জন্য হচ্ছে গাড়ি আইল্যান্ডের সাথে বাড়ি লাগে, রিম না ভেঙে লাগলে, যদি না ভাঙতো তাহলে গাড়ি উল্টায় যায়। তো ঠিক আছে, আল্লাহ ওকে অনেক ভালোবাসে, এই জন্য ওকে বাঁচায় রাখছে। তো এরপরে গাড়ির গ্লাস যখন বলছে গাড়ির গ্লাস ভেঙে ওকে বের করছে, আমি তো ভাবছি যে তাহলে ও নাই, ওর অনেক খারাপ অবস্থা। আমি রিক্সাওয়ালার হাতে পায়ে ধরতেছি, সে বলে এমন রিক্সায় আপনারা উঠছেন, আমার রিক্সার চার্জ নেই। আমার এত কষ্ট লাগছে, আমি কলটা কেটে আমি সাথে সাথে সাইমনকে কল দিচ্ছি। আমি তো আর জানি না ওরা, আপনারা যে আমার পাশ থেকে গেছেন, আপনারা কি আমাদের রিক্সা দেখছেন? আমি কিন্তু আপনাদের দেখি নাই, কারণ আমার ফোনের মধ্যে চোখ, আমি বারবার ওকে ডায়াল করতেছি। হ্যাঁ, আমি দেখি নাই। পরে আমি তাহলে একবারও ফোন দিতাম না যে ওরা তো যাচ্ছি। ওরা কি করছে, আহাদের খবর না শুনেই ওরা সামনে চলে গেছে, আহাদের খবর না শুনেই ওরা সামনে চলে গেছে। যেতে যেতে ভাইরা কি করছেন, পথে জিজ্ঞেস করতে করতে গেছেন, তাই না? আচ্ছা ভাই একটু আসুক, ভাইয়াই বলুক, কারণ পাশে পাশে ভাই ছিল, ভাইগনা আরিফ ছিল, আর হচ্ছে সাইমন ছিল, এরা তিনজন হচ্ছে তখন বাইকে ছিল, ভাইয়ার বাইকে। আচ্ছা, তো ভাইয়া হচ্ছে তখন ভাইয়ারা জিজ্ঞেস করতে করতে মেবি যাচ্ছিল আমি রাস্তায়। যখন এখান থেকে বের হয়েছি তখন আমি ডানে ভাই কিছুই দেখিনি। আমি আমার টার্গেট ছিল হয়তোবা সে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে, তো আমি তাকে এখানে পাবো বলে মনে হয় না। তো পিছনে সাইমন ছিল, সাইমন বারবার বলতেছে ভাই আপনি শুধু টানতে থাকেন, গাড়ি টানতে থাকেন। তো আমি মোটরসাইকেলে পিক আপ করছি, করতে করতে যখন আমরা পাকিজার মোড়ে, তখন আমরা ডানে যাবো না বাইরে যাবো কোনো দিশেহারা পাচ্ছি না। তো একটা টাইমে আমি স্পিড আপ করে দিই, আমি গাবতলীর উদ্দেশ্যে রওনা দিই খুব জোরে। তো দূরের থেকে দেখতেছি কোনো একটা ইন্ডিকেটার, দুটো গাড়ি দুই সাইড থেকে ইন্ডিকেটার জ্বলতেছে। তো গাড়ির সামনে যে দেখি যে গাড়ি থেকে সাইড থেকে ধোঁয়া উঠতেছে, আর কিছু লোক গ্লাস ভেঙে ভাঙতেছে আর কি। তো তখন আমরা গাড়ি পৌঁছানোর পরে ওনার ট্রেনে বের করলো, সাইডে আনলো। ও মানে তখনও বের করতে পারে নাই, না, তখন না, আর কি বের বের করতে করছে। পারেনি। হ্যাঁ, তো ওইখানে এসে আসলো, আসার পরে বের করলো, আমি দেখি যে উনি সেন্সলেস। তো আমি বললাম গাড়ির জায়গায় থাকুক, আপনি আগে একটা অটো রেডি করলাম, ওদেরকে বললাম যে আপনি ওইখানে চলে যান, ওনাকে নিয়ে হসপিটালে ইয়ে করেন। তো আমি তখন আপনারা যাওয়ার সাথে সাথে উনি আমাকে কল দেয়, হ্যাঁ, কল দিয়ে বলে যে হ্যাঁ, যারা আসছে হ্যাঁ, তারা কি আপনাদের লোক, আপনার হাজবেন্ডকে যা Verify নিতে জন্য আসছে? phone আর দিছে। আমি বলি কি কারা, আমি তো জানি না। পরে সাইমন ফোন নিয়ে বলছে আমি বলছি হ্যাঁ ওরা আমাদের লোক, আমার হাজবেন্ডকে ওনাদের হাতে হ্যান্ড ওভার করেন দ্রুত। এবং ওইখানে যারা যারা ছিল অনেক হেল্প করছে আমাদের, বিকজ অনেক ভালো সবাই। কারণ ওইখানে ওনার গাড়ি যেটা গেছে, মূল যে বিষয়টা সেটা হচ্ছে ওনার গাড়ি, আগে যে গাড়িগুলো ছিল, দুইটা গাড়ি ছিল, সেই গাড়িগুলো ফাঁকা রাস্তা বিধায় ওই গাড়িগুলো 125 বা 30 এরকম 50 পর্যন্ত গেছে স্পিড, তাদের স্পিডে গাড়ি তারা চালাচ্ছিল। তখন ভাই শুনলাম যে ভাই তাদের গাড়ি ওভারটেক করে গেছে, তারা গাড়িটাকে চোখেই দেখেনি সাইড থেকে গেছে, এত স্পিডে গেছে। তো আল্লাহর অশেষ রহমতে রাস্তার মাঝখানে রিং যখন ভেঙে যাওয়ার পর টায়ার এক দিক দিয়ে উড়ে যায়। গাড়ি আপনার 200 ফিট হবে, শুধু গাড়ি ঠেলতে আসছে, এসে আইল্যান্ডের সাথে ঘষতে গেছে। তো সবচেয়ে বড় বিষয় যে আল্লাহর অশেষ রহমতে গাড়ি কোনো বার্ন হওয়া ধরিনি বা কোনো সিচুয়েশন খারাপ ব্লাস্ট হয়ে যায় না, এই যে হ্যাঁ, এটাই। তো তখন গাড়ির ভিতরে উনি অজ্ঞান ছিল, এই আছে তখনকার এখানে সিচুয়েশন। বাট সবাই ধারণা করছিল যে গাড়ি পাল্টে খেয়ে ব্রিজের উপরে থেকে ব্রিজে পড়ে যাবে। হ্যাঁ, সবাই এটা ওইখানে যারা ওই যে রিক্সায় নিয়ে গেছে না ওকে, যে তখন আমি এনামে, ও তখন আমি হচ্ছে যখন জানতে পারি যে সাইমনদের কাছে হ্যান্ড ওভার করতেছে, তখন সাইমন আমাকে বলে, আমি বলি সাইমন আমরা কি উলাইল আসবো নাকি হসপিটালে কি করবো, ওইখানে হসপিটালে নিবি না এনামে আনবি? পরে বলে এনামে নিয়ে আসতেছি, আপনার এনামে যান। পরে আমরা রিক্সা নিয়ে, আমরা তো ওইদিকে যাচ্ছিলাম, ওখান থেকে আমি বলি যে এনামে ঢুকে যান। এনামে চলে যাই, আমরা জাস্ট দাঁড়াই, এর 5 মিনিটের মাথায় হচ্ছে রিক্সা নিয়ে পৌঁছায় যায় ওকে নিয়ে। আর ভাইয়া মনে হয় দাঁড়ায় ছিল গাড়ির কাছে, আমি একাই গাড়ির কাছে দাঁড়াইছি। হ্যাঁ, ভাইয়া তখন গাড়ির কাছে, যেহেতু গাড়ির গ্লাস ভাঙা, গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল। পরে ওই নামে যায়, তারপর হচ্ছে জিজ্ঞেস করি যে কি হয়েছে, সবাই বলে ওর তখন সেন্স নাই, যে মাথায় আঘাত লাগছে, এটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে, যে মাথা যদি ফেটে যায় তো রক্ত বের হইতো, কোনো রিস্ক থাকতো না। যেহেতু রক্ত বের হয়নি, ইমিডিয়েট সিটি স্ক্যান করতে হবে। আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। এর মধ্যে আবার কি হয়েছে, বাসার নিচে যে ভাইয়াটার সাথে ওই যে ধাক্কা লাগতে নিচে ভাইয়া সরে গেছে, ওনারা আবার বাসার নিচে গ্যাঞ্জাম করতেছে যে এরকম কেন করলো, তারা তো আর জানে না তোমাদের ভাই অসুস্থ। তো ওইখান থেকে আমার কল আসতেছে, আমি জাস্ট বলতেছি ভাই আমার হাজবেন্ড অসুস্থ, আমি আগে ওকে ঠিক করে আমি এসে আপনাদের সাথে কথা বলতেছি, প্লিজ আমাকে একটু সময় দেন। মানে কয় দিকে যে মেনটেন করতেছি, এদিক দিকে ফোন দিতেছে, গাড়ি অমুক জায়গায়, গাড়ির জাম হচ্ছে তাই হোক।
আমার হাজব্যান্ড আগে। গাড়ি যদি নাও থাকে গাড়ি শেষ, নিয়ে যাক ওখান থেকে, মানুষ নিয়ে যাক, চোর নিয়ে যাক, গাড়ি এখানে থাকতে হবে না। তারপরে ভাইয়া গাড়ি ওখানে দাঁড়াই ছিল, আমি নাই করছিলাম। বেসিক্যালি গাড়িটা আসলে উদ্ধার করার বিষয়টা আমাদের ছিল না, কারণ গাড়ির থেকে জীবনের মূল্যটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল ওই টাইমে। বড় গাড়ি হচ্ছে শোরুমে, বিকজ ওই টাইমে এখানে গাড়িটা যদি আমরা না সরাই অন্য গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতে পারে, এমন একটা পজিশনে গাড়িটা পার্ক করা ছিল। লাইটে কত সময় লাইট আপনি পার্কিং লাইট রাখবেন, পরবর্তীতে ব্যাটারি ডাউন হতে পারে, একটা দুর্ঘটনা হতে পারে রাস্তায়, বড় বড় গাড়িগুলো যা আসা করতেছে, ঈদের পরেই সবাই বাড়ি ফিরতেছে বা যাচ্ছে অথবা, তো অনেক দুর্ঘটনা হতে পারে। আমরা রাত্রে শুধুমাত্র এখানে দাঁড়ায় শুধু সিগন্যাল দিচ্ছি যে আপনার গাড়িটা পাস যেতে হয় সবাই। তো একটা টাইম ওইখান থেকে পাস করে আমরা দুজনকে এখানে রেখে আসছি এবং গার্জিয়ান আমাদের দুজন মুরব্বী ছিলেন, তাদেরকে এখানে স্টে করায় আমি এবং সাইমন এনামের উদ্দেশ্যে চলে যাই। তো এরপরে হচ্ছে যখন এনা মেডিকেলে বললাম, তো যাওয়ার পরে তারপর হচ্ছে ওকে সাথে সাথে সিটি স্ক্যান করে ওকে ভর্তি দিয়ে দেয়, যে ভর্তি করার পরে সিটি স্ক্যান করতে হবে, ভর্তি দিয়ে দেয়। তারপরে হচ্ছে সিটি স্ক্যান করি, তো তখন ছোট আপু জিজ্ঞেস করে যে ভর্তি কেন আগে, পরে বললো যে এই ধরনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে হচ্ছে ওনার মাথা ফুলে গেছে আর রক্ত বের হয় নাই, সেক্ষেত্রে সিটি স্ক্যান 5 ঘন্টা পর আবার করতে হবে। দেখা গেল কি প্রথম 4-5 ঘন্টা পেশেন্টের অবস্থা ভালো থাকে, এরপরে আস্তে আস্তে ক্রিটিক্যাল হয়ে যায়, যে ব্রেনে রক্তক্ষরণ হয় কিনা আল্লাহ না করুক এরকম কিছু। তো এই জন্য 2বার সিটি স্ক্যান করতে হবে আজকে রাতেই, এরপরে আগামীকালকে আবার করতে হবে। তো এটা যখন বলে আমরা বলি কোনো কথা নেই, আপনি ভর্তি দেন। ভর্তি দিয়ে সিটি স্ক্যান করাই, সিটি স্ক্যান করার পরে হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়ার সেন্স ফিরে। আমি কিন্তু ওর কাছে ওকে ডাকতেছি, ও সেন্স ফিরে বলে যে আমি এত অসুস্থ, আমি অ্যাক্সিডেন্ট করে এখানে আসছি, ও কেন আমার কাছে আসলো না। মানে ওর যখন সেন্স নেই, আমি ওর পাশে দাঁড়ানো, আমাকে লিটারালি আশেপাশের ওই হচ্ছে এনামের স্টাফরাও বলতেছে আপনার ওয়াইফ তো আপনার পাশেই দাঁড়ানো, বলে তোরা বেশি চিনো সরে, ও আমার কাছে আসে নাই, ও আমার ভালোবাসে না, ও আমার কেন জড়ায় ধরলো না। মানে লিটারালি তখন এনামের স্টাফরা আমাকে বলতেছে যে আপু মাইন্ড করে না, তার কি কোনো মানসিক সমস্যা আছে? আমি বলি হ্যাঁ, এই জন্যই সে অসুস্থ, তাকে একটু আটকান। তো ও উঠে ওই মাথা অবস্থায় গুলে গুলে পড়তেছে, ওই অবস্থায় উঠে হসপিটাল থেকে বের হয়ে যায়। এরপর অনেক অনেক কাহিনী ঘটে হসপিটালের বাইরে, ও ভাইয়াকে পর্যন্ত অসহ্য লাগে, মানে ওকে আমরা ভিতরে না আনতে পারি। আমি আর আপু আমরা হচ্ছে ভাইয়াকে আবার কল দেই, ভাইয়া সাইমন আরিফ, ভাইয়া গাড়ির কাছে থেকে সাইমন আরিফ আবার গাড়ির কাছ থেকে আমাদের কাছে যায়, যে কিছু মানুষ আবার হচ্ছে রাস্তায় জমা হয়। ইরফান আর রাজ হচ্ছে তোমাদের ভাইয়ের পিছনে পিছনে যায়, ওইখানে ওদের দেখতে পারে না, বাট ওই ছেলেগুলোর সাথে সুন্দর গল্প করতেছিল, ওই ছেলেগুলো ওকে বুঝায়া আমাদেরকে কল দেয়, আড়ালে যায়, তখন বলে দিই ভাইয়া অসুস্থ, ওকে নিয়ে এনামে আসেন। এনামে যাই, পরে আমরা সারা রাতটা হচ্ছে এনামে কাটাই, যে তোকে ভর্তি দিছে, সিটি স্ক্যান করা হয়। এরপর আমাদের বলে দেয় আগামীকালকে আবার একটা সিটি স্ক্যান করতে হবে। এখনো ভালো মন্দ কিছু বলতে পারতেছে না, বাট যেহেতু ঈদ চাইলে আমরা বাসায় নিয়ে যেতে পারি, এই জন্য সকালবেলা আমরা বাসায় নিয়ে আসি। তারপরে হচ্ছে গাড়ির ওইখানে সারা রাত ভাইয়া এরপর চলে আসে আমাদের সাথে, ইরফান আর ইরফান না সরি সাইমন আর হচ্ছে আরিফ মামা গাড়ির ওখানে ছিল। উলাইল অনেকে আমাদের গাড়ি দেখছো, যারা হচ্ছে অনেকেই কমেন্ট করছো টিয়া পেজে, বিভিন্ন পেজে, যে হচ্ছে গাড়ি কোথায়, কারণ আমার অ্যাডমিনরা আমাকে কল দিচ্ছিল হোয়াটসঅ্যাপে যে আপু তোমাদের গাড়ির কিছু হয়েছে, সবাই কমেন্ট করতেছে উলাইল নাকি গাড়ি না কোন জায়গায় ব্যাংক টাউন। পরে আমি বলছি হ্যাঁ ওইখানে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তোর ভাইয়ের। পরে আমি কাউকে যতটুকু জানতে পারছি, যেহেতু আমার আইডিটা আমার কাছে নাই, না হলে আমার আইডিতে আমি পোস্ট দিয়ে দিতাম। পরে আমি হচ্ছে হসপিটালে থাকাকালীন আমি রিয়াকে কল দেই, রিয়া ধরে না, পরে আমি ওদেরকে টেক্সট করে রাখি যে হাত অ্যাক্সিডেন্ট করছে, বাট এখন ভালো আছে, পরিস্থিতিটা আমি জানাই। এরপর আর কিছু বলে নাই ওরা, আমার যেটা দায়িত্ব ওয়াইফ ওকে জানানোর আমি জানাইছি। তারপর হচ্ছে আমি আরিফকেও কল দিছি, কারণ ওর বাসা গ্যান্ডা, যে আরিফ তাড়াতাড়ি আয়, তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে। তো ও ছিল হচ্ছে মুন্সিগঞ্জ, এই জন্য আসতে পারে নাই, নাহলে ও চলে আসতো। আর এরপরে আরো তাও রাত 2টা-3টার দিকে ঘুমের মধ্যে আমার কি বলছে ও মানে নিজেও বুঝে নাই যে ও কি বলতেছে। দিন রাত না, এখন হ্যাঁ সবাই তো সারা রাত গরু কাটাকাটি করছে সারাদিন, কারো কানেক্টেড পাইনি আমরা, পাই নাই। আর বিশেষ করে আমার আইডিটা আলাদা, আমি তাও সামির আইডি থেকে হচ্ছে আমি কল দেই হচ্ছে আরিফকে, না ওকে আমি ফোনেই কল দিছি। হচ্ছে নাম্বারটা আমি কার কাছে যেন পাইছিলাম নাম্বার, সামির কাছে, সামি দিছিল, সামি হচ্ছে ওর নাম্বার আমাকে দিছিল, কাউকে পাঠিয়ে রাখছিল, সেখান থেকে নাম্বার দিছিল, কারণ আমার এই সিমে কারো এই ফোনে কারো নাম্বার নাই, আমার আইফোনে সবার নাম্বার ছিল। যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা বাসায় নিয়ে আসি। তারপরে ছোট আপু থাকে, আমরা সবাই মিলে বসে একটা ফ্যামিলি মিটিং করি, যে ওকে আমরা এনামের যে ডক্টর আমরা দেখাচ্ছিলাম ওখান থেকে আমরা এখন ঢাকায় শিফট করব, কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবো বেটার। তো এটা নিয়েই হচ্ছে আপুর সাথে কথা বলি, আপু ঢাকায় গেছে, আজকেই জানাবে, আমরা সেরকম অনুযায়ী ট্রিটমেন্ট করাবো ওকে। এখন আপু যার সাথে কথা বলছে সে বলতেছিল ওকে ওইখানে রেখে 1 মাস যদি ট্রিটমেন্ট করা যেত, কিন্তু ও কোনোভাবেই সেটা রাজি না, আমাকে রেখেও কোনোভাবেই ওখানে থেকে ট্রিটমেন্ট করবে না। তো যাতায়াত করে যেভাবেই যেটা ভালো হয়। এখন আপাতত যেটা হচ্ছে আমরা ডিসিশন নিচ্ছি, আমরা কিছুদিন আমি আর তোমাদের ভাইয়া আর আলিশা আমার শ্বশুরবাড়িতে যেয়ে থাকবো। ও যদি ওর বাবা মায়ের সংস্পর্শে থাকে, বিশেষ করে মা, ও আরো সুস্থ থাকবে, যেটা আপু আজকে আমাকে ফোন দিয়ে বলছে। আর ভাইয়াও বাসায় আসছিল, মানে আমার ভাসুর, এটাই বলছে। আর হচ্ছে বলছে যে তিশা কিছুদিন ওই বাসায় থাকো, অন্তত 1 সপ্তাহ থাকো,
ওর ভালো লাগবে অনেক বেশি, কারণ ছোটবেলায় ওখানে থাকছে, বাইরে একটু ঘোরাফেরা করতে পারবে, ওখানে খোলামেলা জায়গা, তারপর বন্ধু বান্ধব আছে। সো এই ফ্ল্যাটে দমবন্ধ পরিবেশের থেকে ওইখানে তো সবাই ওরা দিনের বেলা আমাদের সাথে ওইখানে যাবে, ওই বাসায় যেহেতু জায়গা কম, রাতে আবার এখানে এসে ঘুমাবে, আমরা রাতে ওখানে থাকবো আলিশাকে নিয়ে, মুন্নি আপা আবার মজার বিষয় কি আলিশা। ভাবি, আমি যখন সকালে বাসায় গেছি ঘুমাইতে, তো দেখলাম সে ঘুমাইতে যাচ্ছে, আমি বাসায় গেছি ঘুমাইতে, ঘুমাইতে যে কেবল চোখটা লাগাইছে, এর ভিতরে দেখলাম কলিং বেল বাজলো, আমাকে ইরফান বলতেছে যে মামা আপনার ডাকে। আমি ভয় পেয়েছি আবার, এই বুঝি আবার হয়তো বা সে রেগে গেছে বা মানসিকভাবে সে আবার উত্তেজিত হয়ে গেছে কিনা। না, গেটের তারপরে বাইরে- আজকের গে- সকালে না, পড়া না, সমস্যা তো নেই। তারপরে হাসির বিষয় যেটা, দরজা খুলে যখন বাইরে গেছে যাতে দেখি লিফটের তার রোলে চলেন তো, গাড়িটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর আবে। আপনি শুনেন, একটা ঘুম দিছে, আপনি দেখছেন না? আচ্ছা, এরপর গাড়িটা কিভাবে আনা হয়েছে এতটুকু আমি বলি। এরপরে সাইমন আর আরিফ তো এখানে ছিল, ভোরে আরিফ চলে আসে, সামি আর সাইমন আবার যায় গাড়ির কাছে, কারণ ওখানে তো থাকতে হবে, গাড়ি তো সব চুরি হয়ে যাবে। আর কোথাও কি যেন ওটা বলে, র্যাকার। হ্যাঁ। আচ্ছা, টাচ করো স্ক্রিনে আইফোনে, ইরফান। হ্যাঁ, তো র্যাকার খুঁজে পাচ্ছে না, ঈদ যেহেতু কোনো ট্র্যাক কিচ্ছু না যে র্যাকার গাড়িটা আছে, ড্রাইভার সরাবে, নাই। মানে র্যাকার আছে, ড্রাইভার নেই। ভাইয়ারা আরিফ মামা যে কোন কোন থানায় গেছে গাড়িটা সরানোর জন্য, কাউকে পায় নাই, হাইওয়ে থানায় গেছিল কিন্তু পাইনি। পায় নাই, কারণ রাত ছিল অনেক আর ঈদের দিন। এরপরে একদিন কি হয়েছে লাইভে, আছে আছে। এরপরে একদিন হচ্ছে, মানে একদিন না, সকালবেলা ভোরবেলা পুলিশের মাধ্যমে আবার র্যাকারকে খুঁজে পায়। উনি যেন কোন জায়গার, আমিন বাজারের একজন র্যাকার, সে খুবই ভালো, সে আমাদের গাড়িটা ওইখান থেকে, হ্যাঁ মহিলা পুলিশ, মহিলা পুলিশ খুঁজে দিছে। আচ্ছা, আমি তো জানি না। পরে সিসিটিভি দেখে আসছে সেখানে। সিসিটিভি ফুটেজ দেখে সে ওখানে গেছে হেল্প করার জন্য। আসলে পুলিশরা এখন মানুষকে অনেক বেশি হেল্প করে। তো এরপরে র্যাকারের হচ্ছে নাম্বার দিছে, যেহেতু অ্যাক্সিডেন্ট আমাদের গাড়ির হয়েছে, কারো কোনো ক্ষতি হয় নাই, তাই কোনো পুলিশ কেস টেস কিছু হয় নাই। তারপরে গাড়ি ওই তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠছে, একটু ফ্রেশ হয়েছে, ভাইয়াকে নিয়ে বাইকে আবার চলে গেছে, ওকে আমি একা যেতে দেই নাই, ওখানে গেছে বাইকটা, তারপর গাড়িটার গ্যারেজে হালকা কোনো মতে চাকাটা লাগায় বাসায় এনে গ্যারেজে কোনোভাবে রেখে দিছে। চালানোর সিচুয়েশনে ওটা ঠিক করতে হবে, অনেক কাজ করাইতে হবে, ওটা পরে, আগে তোমাদের ভাই সুস্থ হোক তারপর করাবো। গাড়ি নিয়ে আমার মাথায়, আমি তো কালকে সাইমনটা কয়বার ঝাড়িয়ে দিছি যে ধর এসব গাড়ি টাড়ি রাখ, এখানে আয়, তোর মামারে আগে ধর। কিন্তু তাও ওরা গাড়ির পিছনে লাগেই ছিল। ঠিক আছে, মানুষগুলা, প্রত্যেকটা মানুষ অনেক হেল্পফুল। তোমরা বলো না পাশের বাসার ভাই ভাবি, তাদের সাথে এত কেন সম্পর্ক, ওই যে বিপদের সময় একটা আঙুল যে জায়গায়, এটা মানুষ সারা জীবন মনে থাকে। ঠিক আছে, ওই যে হসপিটালে একটা স্টাফও যে হেল্প করছে, ওটা আমার সারা জীবন মনে থাকবে। এই র্যাকারটা যে হেল্প করছে, এই পুলিশটা যে হেল্প করছে, এটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ আমি অকৃতজ্ঞ না। আমি সারা জীবন মানুষের উপকার আমার জন্য যে যতটুকু করছে, আমি তার জন্য তার থেকে বেশি করার চেষ্টা করছি সব সময়। সব সময় আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করিনি, কখনো না, আর করবো না কোনোদিনও। ঠিক আছে, সবাই হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার রিকোয়েস্ট না, আমাদের সবার রিকোয়েস্ট ফ্যামিলি থেকে, যে যে অসুস্থ আছে, যে অসুস্থ অবস্থায় এখন তার লাইফ লিড করতেছে, তার জন্য সবাই আমরা দোয়া করবো যাতে আল্লাহ তাকে সুস্থ করে দিক, এবং আগের যে ফিউচার সে কাটাইছে, খুব ভালো হ্যাপিনেস টাইম কাটাইছে, সেই হ্যাপিনেস টাইমের জন্য সে আবার ফিরে পায়, হ্যাঁ এবং আমাদের ইনশাআল্লাহ। সাথে যেন আবার আগের মতো সেই হাত ভাইকে আমরা ফিরে পাই। আসলে এটা ওনার কোনো পার্সোনাল কোনো প্রবলেম না, এটা একটা মানুষের অসুস্থতায় বলতে পারি আমরা। হয়তোবা ভাবি পাশে বসে বলতেছে অনেক কনফিডেন্সলি বলতেছে, আসলে কনফিডেন্স নাই, তার ভিতরে কনফিডেন্স থাকবে কি করে, সে আসলে তাকে নিয়ে অনেক চিন্তিত। কারণ তারপরও আলহামদুলিল্লাহ আমি উনি বলবো, আহাদ ভাই অনেক চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করার, বাট কন্ট্রোল করতে পারে না, তার হাইপার কারণ হয়ে হচ্ছে যায়। অসুস্থতাই। কালকে ছোট আপু চোখের সামনে দেখে বুঝতে পারছে যে আসলে কত হাইপার। এর আগে তো আমি আঁকি, এটা তো আমরা অনেকদিন ধরে ফেস করতেছি, আমাদের বাসার সবাই, জানোই তো এটা। এটা ছোট ছোট হয়ে আজকে বড় হয়ে হ্যাঁ। আসছে, কিন্তু আপনাদের ডক্টর সবার- এটা বলছে এটা আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে হ্যাঁ। যাবে, যদিও কাউন্সিলিং ঠিক মতো না করে। ও তো কয়েকটা মাঝখানে ডেট মিস দিছে, যায় নাই। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন, কারণ তার সাজেশন আপনাদেরও দরকার আছে, তার পাশে থাকলে সেও অনেকটা বেশি সুস্থ হয়ে যাবে। আপনাদের দোয়া সবচেয়ে বড় কাম্য আমাদের জন্য। তো ভালো থাকবেন। ভাবি আপনি কথা বলার। আখিকে আনার জন্য করছে, হ্যাঁ আখিকে আনার জন্য গাড়িতে 3 লাখ টাকার ক্ষতি করাইছি না। তাহলে তো ওই হসপিটালে কন্টিনিউয়াসলি সবাই শুধু আখিরেই ফোন দিতাম। রিয়ারে আমি 2টা কল দিছি, ধরে নাই, এরপর আমি জাস্ট টেক্সট পাঠাইছি, তাও বাসায় এসা ডিসপ্লে লাইট অফ হয়ে যাচ্ছে কেন দেখো, তাও বাসায় এসা তারপর হচ্ছে আমি ওকে টেক্সট পাঠাইছি। এটাও যদি ওর আসার হয় ও আসবে, না আসলে না। এখানে আনার ফোন দিয়ে জন্য মানুষ নিজের জীবনের ক্ষতি, যদি ওই লোকটা মার্ডার হয়ে যেত, গেটের বাইরে যে ছিল, তারপর ওনার সাথে কি হয়েছে আমি বলি। এরপর বাড়িওয়ালা আমাকে বলছে ভাইয়া ফোন দিয়ে যে কি হয়েছে, সে তো যায় না, দূরে থাকে। পরে আমি ভাইকে পুরোটা বললাম। না থাক, আমি বলতেছি, তুমি বসো। আমি মারা যেতে পারতাম না, সেটাই ইচ্ছাকৃতভাবে করে মানুষ। সেটাই আমি বলতেছি, তুমি মাইক্রোফোন অফ করো, আমি বলতেছি।
তো এরপরে হচ্ছে ওই বাড়িওয়ালা ফোন দিয়ে সবকিছু জানে, সে জানে তোমাদের ভাইয়া যে অসুস্থ, এরকম কিছু ট্রিটমেন্ট চলতেছে। তো আমি পুরোটা বলি, পরে বলে আচ্ছা এই কাহিনী, আপনি একটু নিচে যান, কালকে যে এই লোকের সাথে ঝামেলা হয়েছে উনি এখানে আছে, ওনার সাথে একটু কথা বলেন, ঠিক আছে। পরে আমি নিচে যাই, আমি আমার সাথে পাশের বাসার ভাই যায়, তারপরে কে যায়, ইরফান যায়, রাজ যায়, সামি যায়, আমরা সবাই যাই। তারপরে হচ্ছে কথা বলি, দেখি ওনারা চিল্লাচ্ছিল। পরে আমি গেছি, যে আমি ফার্স্টেই ক্ষমা চাইছি যে ভাইয়া কালকে ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি। বলে ক্ষমা চাইলে কি হবে, আমি যদি কালকে মরে যাইতাম। পরে আমি বলছি ভাইয়া একটু আমাকে কথা বলতে দিবেন প্লিজ। ওনারা অনেক হাইপার হয়েছিল, যেটা নর্মাল, আমরা ওনাদের জায়গায় থাকলে আমরা ওইভাবে হাইপার হয়ে থাকতাম যদি এরকম লাইফ রিস্ক হয়ে যেত। পরে আমি ঠান্ডা মাথায় ওনাকে বলছি, আমি জাস্ট এইটা মাইন্ডসেট করে গেছি ওনারা যাই বলুক আমার হাজবেন্ডের ভুল ছিল, আমি ক্ষমা চাবো। তো ক্ষমার চেয়ে সুন্দর আর কিছু থাকে না, আমি এটা আজকে আবারও বুঝতে পারছি। তো আমি ভাইকে বলি যে ভাইয়া এই কাহিনী, 3 মাস ধরে ট্রিটমেন্ট 1 মাস ধরে ট্রিটমেন্ট চলতেছে, 3 মাস যাবত অসুস্থ, আর ওর সব ধরনের ব্ল্যাক ম্যাজিকে ওর অ্যাটাকিং হয়েছে, এটার ট্রিটমেন্ট চলতেছে, ওর হচ্ছে মেন্টালি কিছু প্রবলেম আছে, সেটারও ট্রিটমেন্ট চলতেছে। আপনার কি মনে হয়েছে কোনো স্বাভাবিক মানুষ এইভাবে গাড়ি নিয়ে যাবে? পরে বলে না, ওনার গাড়ি স্পিড দেখে তো মনে হয়েছে যে উনি নিজেই বাঁচবে না, আমরা তো ভাবছি যে অ্যাক্সিডেন্ট করবে, উনি বাঁচবে না, কারণ উনি যে স্পিডে গেছেন। কিন্তু তাহলে ভাইয়া বুঝেন। পরে সে এত ভালো, সে বলে ভাইয়া আপু আর কিছু বলতে হবে না, আপনি জাস্ট কথা দেন, উনি যেহেতু অসুস্থ গাড়ি নিয়ে আর কখনো একা এইভাবে বের হবে না। আমি বলছি ভাইয়া আজকেও বের হইতে পারতো না, শুধুমাত্র ছোট আপু বিষয়টা বুঝে নাই দেখা ও বের হয়ে যাইতে পারছে না। তো আমি তো এর আগেও হাইপার হয়েছে, বের হইতে দেই নাই, আমি আখি যেভাবে ওকে আটকাইছি। আখি যাওয়ার পরে এটা এই প্রথম হয়েছে, এর আগে হয় নাই, কিন্তু আখি থাকতে অনেকবার হয়েছে, আমি আখি ওকে আটকাই ফেলছি, বের হইতে দেই নাই। অথবা সাইমনকে সাথে দিয়ে দিছি, আমি একবার সাথে গেছি, তারপর হচ্ছে সামিকে একবার সাথে দিছি, এরকম। এর আগে একবার এরকম গাড়ি নিয়ে বের হয়ে গেছে, রাজ তুমি ছিল আর কে ছিল, জিহাদ, রাজ আর জিহাদ ছিল। তো ওরা এসে বলতেছে এমন ভাবে বাইয়া চালাইছে, আমরা বেঁচে ফিরছি, এটা অনেক। ওই দিন ওরা ভোর 4টা বাজে আমি বের হয়ে গেছিলাম যে ওকে খুঁজতে, তখনও শুনি আমি গেছি আহাতকে খুঁজতে, আখি এদিক দিয়ে বলতেছে আয়াসকে নিয়ে চলে যাবে, মুনতাহা আটকাইতে গেছে, মুনতাহাকে থাপ্পড় মারতে গেছে আখি। পরে আমি জাস্ট ফোন এতটুকুই বলছি যে আখি রাজকেও থাপ্পড় মারতে গেছে, ইরফানের ফোন ফেলে দিছে আখি। আমি বলছি আখি দেখ এই মুহূর্তে এই মানসিক চাপটা দিস না প্লিজ, আমি আহাদরে নিয়ে আগে বাসায় আসি সেফলি, ওর আগে খুঁজে পাই, তারপর দেখতেছি তোর কি হয়েছে। তো তখন থেকে ওদের আর কি ঝামেলা চলতেছিল, যাই হোক। তো এরপরে ওনার কাছে আমি ক্ষমা চেয়ে আসছি, বাস ওই পর্যন্ত শেষ। এখন মানে আগামীকালকে আমরা মেবি ওই বাসায় যাবো, শিওর না এখনো। তো আজকে আমার এই লাইভটা করার কথা কিন্তু অনেকদিন আগে থেকে তোমাদেরকে বলছি যে আমার ব্র্যান্ড আমি লঞ্চ করবো, এটা বলি নাই, সারপ্রাইজ লাইভ বলছি। লাইভটা আমি করতাম না, বাট তোমাদের ভাইয়েই যখন সুস্থ হয়েছে তখন আমাকে বলছে যে তুমি লাইভটা আজকে করবা, তুমি লাইভটা করবা, কেন করবা না। তো হচ্ছে আজকে সারাটা দিন আমি ঘুমাইছি একদম, মানে 11টা থেকে সকাল হসপিটাল থেকে আসার পর থেকে একদম বিকাল পর্যন্ত আমি ঘুমাইছি, কারণ সারা রাত দাঁড়াইছিলাম, সারা রাত। লাস্টে আমি এনামের সিঁড়িতে বসেছিলাম কালকে, ফার্স্ট টাইম এরকম হয়েছে। কিছু পোলাপান এখানে ছিল, ওরা দেখছে। তারপরে হচ্ছে বুম বুমের সেলুনের যে ভাইয়াটা, রিপন ভাইয়া, সেও ছিল, সে তো এখানে কাছে, তাকে কল দেওয়া হয়েছিল। আচ্ছা কেমন আছেন? এই তো এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এইটাই তো বললাম যে ওই সময় তো লাইভে গেছে। কে বলছে লাইভে যায় না? লাইভে গেছে। হাত তোমরা লাইভটা ডিসপ্লেতে টাচ করো, তোমরা হয়তো বা আমার আজকে লাইভটা পুরোটা দেখো না, পুরোটা দেখলে বুঝতে পারবা। ও এর আগেও এরকম লাইভে চলে গেছে, লাইভে যে ওইরকম উল্টাপাল্টা কথা বলছে, আমি আর আখি হচ্ছে ফোন নিয়ে লাইভ ডিলিট করে দিছি। আর কালকে হচ্ছে আরিফ মামা লাইভ ডিলিট করছে, এই জন্য তো বললাম। আপু এই বিপদটা কি ঈদের দিন হলো? আমাদেরও ঈদের দিন, আমার ভাই হসপিটালে ভর্তি হয়েছিল মিতুল, ঈদের দিন রাতে, মানে গতকালকে রাতে, তো ঈদের দিন রাতেই আপু, ঈদের দিন রাতে অনেকেরই, আমি তো যখন ইমার্জেন্সির সামনে দাঁড়ানো, অনেক পেশেন্ট আছে ঈদের দিনে, অনেকেই অ্যাক্সিডেন্ট করছে, আমি দেখছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপু বাসায় মা সবাই চিল্লাচিল্লি করতেছে, ঘুমাতে যাও, তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, টেক মাই নেম রানী সুলতানা, থ্যাংক ইউ। আপু মেন্টাল হসপিটালে যান, শ্যামলী যেটা বেটার ট্রিটমেন্ট পাবেন, যা অন্য কোথাও পাবেন না। আপু তোমার কি কোনো মানে পরিচিত কাউকে করাইছো? তাহলে আমাকে বলো। আসলে আপু তো মেডিকেল হচ্ছে সাইটে আছে, তো আপু অনেকেই চিনে, তো আমরা জেনে বুঝে এবার ভালো একটা জায়গায় হচ্ছে ট্রিটমেন্ট নিব। তুমি বলছো শ্যামলী কোথায়, আমাকে একটু ডিটেলস অ্যাড্রেসটা দাও, নাহলে আমি কিভাবে বুঝবো। নেম বলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, থ্যাংক ইউ। সারপ্রাইজটা কি বলা হয়ে গেছে? তুমি লেট করে ফেলছো, লাইভটা শুরু থেকে দেখো, তোমার লাইভটা শেষ হবে কেমন একটু পরেই। আয়শা আপু আমার নামটা নিও, এই যে নিলাম।
আজকে তোমার অ্যানিভার্সারি? হ্যাঁ আপু আজকে আমার অ্যানিভার্সারি। আপু তোমার শাড়ি পরা নিষেধ? হ্যাঁ আপু নিষেধ, এই জন্য তো শাড়ি পরে বাইরে যায়নি, আমার ব্র্যান্ড লঞ্চ করার জন্য পরছি। আপু আশিক জিন কি সারা জীবনের জন্য থাকে? জান্নাত প্রভা, তোমার কি আত্মীয় স্বজন কাউকে ধরে নাই? জিন কি সারা জীবন থাকে? কখনোই না। অনেক আগে আমার এই প্রবলেমটা হয়েছে, শেষ হয়েছে। টেনশন নিও না, ইনশাল্লাহ ভাই ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে যেটা হচ্ছে সবাই এখন আমাকে বুঝাচ্ছে আমি যেন মাথা ঠান্ডা রাখি। কি করব ভাই, আমি যে শর্ট টেম্পার, আমি যে কিসের মধ্যে এখন আসি যে আমার ইচ্ছা করে, বিশ্বাস করার কালকে রাত্রে কয়েকবার আমার ইচ্ছা হয়েছে মানে ও বের হয়ে যাওয়ার আগে যে আমি বাসা থেকে চলে যাই, আমি আমার বাসায় চলে যাই, এরকম আমার মনে হয়েছে। বাট আমি কেন জানি না, আমি যাইতে পারি না। পরবর্তীতে আমার মনে হয় মানুষটা এখন অসুস্থ, আমাকে এখন তার পাশে দরকার, আমি চলে গেলেই সেটা সমাধান না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। ভাইয়া এখন কেমন আছে? ডক্টর কি বলছে? আপু ডক্টর কালকে আরেকটা সিটি স্ক্যান করতে বলছে, আর বলছে যে এটা একটা রিস্কি, যে হচ্ছে ব্লাড বের হয় নাই, মাথা ফেটে যদি ব্লাড বের হইতো তাহলে সমস্যা হইতো না। এই ডিসপ্লেতে টাচ করো। আর কিন্তু ব্লাড বের হয় নাই, এটা সমস্যা, যে যদি ব্রেনের ভিতরে হচ্ছে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে কালকে আরেকটা সিটি স্ক্যান করবে, তো কালকে আমাদের আবার যেতে হবে ডক্টরের কাছে। শ্যামলী, এটা অনেক ভালো একটা হসপিটাল, অনেকেই বলতেছো। শ্যামলী হসপিটালের নামটা কি আমাকে একটু বলে? তোমাকে তো আমিও সেদিন বুঝাইলাম। হ্যাঁ আমাকে সাদিয়া অনেক বুঝাইছে। আমি হয়েছে কি, আমার অ্যাডমিনদের সাথে আমি অনেক কিছু শেয়ার করি। সাদিয়া, অপসরা আমার অনেক পুরনো অ্যাডমিন কম, ওরা আমার বোন বেশি। তো আমি সাদিয়াকে কল দিচ্ছি, সাদিয়া আমি কিছুদিন এসে তোদের বাসায় থাকবো। তো সাদিয়া এই টন শুনে ও বুঝে গেছে যে মানে কিভাবে কি কি হয়েছে। তো পরে আবার নিজেই আমি বলছি না আমি আসবো না, তোর ভাইয়ের সাথে রাগারাগি হয়েছিল এই জন্য বলছি। তো যাই হোক, সানজিদা আলম, দোয়া করো আপু। হুজুর আমাদের এটাও বলছে যে বাসাটা হচ্ছে চেঞ্জ করার জন্য, এই বাসায় আসার পরে আমরা এগুলো ফেস করতেছি, হয়তো বা আমরা বাসা চেঞ্জ করতে ফেলবো, জানি না, বললেই তো পারবো না। বাসা ছাড়ার পরে তো 2 মাস এই বাসায় থাকতে হবে। হুজুর শুরুতেও বলছিল যে বাসা আপনাদের চেঞ্জ করা লাগতে পারে, ট্রিটমেন্ট চলতে চলতে যদি আমি ওরকম দেখি, তো হয়তো বা চেঞ্জ করতে হবে, আমি জানি না শিওর। যাই হোক আপু শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্ট করছি, আজকে কমেন্ট ব্লক খেয়ে ফেলবো না, এখন আর কমেন্ট করতে হবে না। আচ্ছা হসপিটালের নামটা কি? BHS হসপিটালে নিয়ে যান আপু, কল্যাণপুর। আপু এই যে এরকম তোমাদের যেরকম এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছ, আমাদের ফ্যামিলিতেও এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে, তো সব মিলাই কি করব তোমাদের আমি আপডেট ব্লগে জানাবো। আজকের মতো লাইভটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। লাইভটা একটু শেষ করো কেউ। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সিল্কি হ্যাভেনের সাথে থাকবে সবাই।